পূর্ণিমায় বিলীন চন্দ্র। সাদিয়া আক্তার। পর্ব ৩১। দ্বিতীয় পরিচ্ছেদ। মধ্যরাতের চাঁদ। লেখনীতে মুস্তারিন মুসাররাত। পর্ব ৪৬। প্রত্যাশা থমকে গেল। মনে হলো ভূমিকম্পে সব কেঁপে উঠেছে। গোটা পৃথিবী যেন ভেঙে পড়ছে। পায়ের তলা ফাঁকা হয়ে যায়। দুপা পেছাতেই পিঠ দেয়ালে ঠেকল। নিহারিকা একবার প্রত্যাশার দিকে আবার নীলাশার দিকে ভালো করে তাকালেন। কণ্ঠে অবিশ্বাস মিশিয়ে জিজ্ঞেস করলেন, নীলাশা, এসব কি সত্যি? নীলাশা মাথা নিচু করে ফেলতেই চিবুক গিয়ে বুকে ঠেকল। চোখ তুলে তাকানোর সাহস হল না। রাগের মাথায় বলে ফেললেও এখন যেন হুঁশ ফিরল। প্রত্যাশা চোখে টলরলে অশ্রু নিয়ে আপুর দিকে চেয়ে। অবচেতনে বুকের ভেতর থেকে শুধু একটাই প্রার্থনা উঠে এলো, আপু একবার বলো এসব সত্যি নয়, যা বললে সেসব মিথ্যে। নীলাশাকে চুপ দেখে নিহারিকা গলা চড়িয়ে বললেন, চুপ করে ঠেকো না নীলাশা, যা জিজ্ঞেস করছি জবাব দাও। এত বড় কথা কেউ এমনি এমনি মুখ ফসকে বলে না, সত্যিটা তোমার মুখ থেকেই শুনতে চাই। নীলাশার হাত পা মৃদু কাঁপছে। প্রীতি ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, চুপ করে আছো কেন, সবটা বলো, বলো সত্যিটা। আর একটা কথা, সবাই জানে সত্য কখনো চাপা থাকে না, একদিন না একদিন সবাই জানতই, আমি নিজেও জানি, অথচ তুমি আমাকে বলনি, তবুও জেনেছি। ভয় না পেয়ে যা জানো সবটা বলো। নিহারিকা বিস্ময়ে প্রীতির দিকে তাকালেন। তুমি জানো মানে? প্রীতি মুখটা ইনোসেন্ট বানিয়ে প্রত্যুত্তরে বলল, মা, ওদের বিয়ের দিন কথাটা আমার কানে আসে। এক বৃদ্ধা মহিলা প্রত্যাশার মাকে বলছিলেন। তখনই বুঝেছিলাম প্রত্যাশা উনাদের নিজের মেয়ে নয়। আমি ভেবেছিলাম আপনারা হয়তো জানেন। এত বড় কথা কি আর গোপন রাখা যায়? এত বড় একটা বিষয় আড়াল করে লুকিয়ে চুরিয়ে বিয়ে দেয় নাকি কেউ? এইরকম করা তো প্রতারণা, ঠকানোর শামিল। ওনাদেরকে যথেষ্ট ভদ্রলোক মনে হয়েছে। ভাবলাম সবটা জানিয়েই হয়তো বিয়ে দিচ্ছেন, তাই আর কথাটা তুলিনি। কিন্তু এখন তো দেখছি আপনারা কিছুই জানেন না। মা, আপনি যেহেতু জানেন না, আমার মনে হয় নীরবকেও জানানো হয়নি। প্রত্যাশার বুক ভেঙে আসছে কান্নায়। ঠোঁট কামড়ে কান্না আটকে আছে। নিহারিকা কঠিন গলায় নীলাশাকে বললেন, নীলাশা, এভাবে চুপ থেকে আমার ধৈর্যের পরীক্ষা নিও না, সবটা বলো, নইলে আমি এক্ষুনি তোমার আব্বু আম্মুকে কল করতে বাধ্য হব। নীলাশা শাড়ির আঁচল শক্ত করে মুঠোয় ধরল। মাথা নেড়ে কম্পমান স্বরে বলল, সত্যি। প্রত্যাশা মুহূর্তেই পাথর বনে যায়। শুধু চোখ দিয়ে টলটল করে অশ্রু গড়াতে লাগল, অথচ মুখ থেকে একটি শব্দও বেরোল না। শর্মিলা এগিয়ে প্রত্যাশাকে আঙলে নিলেন। কি বলে সান্ত্বনা দেবেন ভেবে পাচ্ছেন না। প্রত্যাশাকে বুকে জড়িয়ে ধরলেন। নিহারিকা জিজ্ঞেস করলেন, তাহলে প্রত্যাশার আসল পরিচয় কি? ওর বাবা মা কে? আমার তো মনে হচ্ছে তোমার সব জানা। প্রীতির খুব কৌতূহল হচ্ছে প্রত্যাশার আসল পরিচয় জানতে। সমস্যায় নীলাশার থেকে তো ধমক দিয়ে দিয়ে কথা বের করতে হচ্ছে, এই ভেবে প্রীতির খুব বিরক্ত লাগল। প্রীতির আর তর সহ্য হচ্ছে না। প্রীতি গলা খাঁকারি দিয়ে বলল, শুধু শুধু টাইম ওয়েস্ট না করে সবটা বলাই ভালো, এমনিতেও সবাই এখন জানবে। মা, আপনি না হয়ে অধরা আন্টিকে কল করুন, আন্টির থেকেই জেনে নিন। নিহারিকা রাগত স্বরে ধমকের সুরে বললেন, তুমি থামো। প্রীতির গায়ে লাগল। ফর্সা মুখটায় নিমিষেই অন্ধকার নামল। রেগে ভাবল, এক পা কবরে যাওয়ার অবস্থা হলেও তবু একটু দেখতে পারেন না। এই যে এসেছি ওর প্রতি কত সুন্দর আচরণ সহ করছি, তবু মন পাওয়া তো দূর, ভালো মুখে দুটো কথা পর্যন্ত বলেনি। নিহারিকা গম্ভীর মুখে বললেন, নীলাশা, তুমি নির্ভয়ে সবটা বলো, আমি জানতে চাই সবটা। আশা রাখছি কোনো কিছু না লুকিয়ে, মিথ্যেও না বলে শুধু সত্যিটুকু বলবে, কারণ শেষমেশ সত্য প্রকাশ হয়, এটাই ধ্রুব। নীলাশা দৃষ্টিজোড়া ফ্লোরে নিবদ্ধ করে মিহি কণ্ঠস্বরে বলতে লাগল, আমার যখন 7 বছর বয়স, সেই সময় আমার মৃত বোন হয়। আম্মু অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি থাকতে হয়। সেই সময় প্রত্যাশাকে হাসপাতাল থেকে পায়। প্রত্যাশাকে জন্ম দিয়ে তারা পালিয়ে যায়। আম্মুর বাচ্চাটাকে দেখে মায়া হয়, আম্মু নিয়ে আসে। আম্মুর এক ফুপু হাসপাতালের সাথে ছিলেন, উনি জানতেন, আর আমার 2 মামা ও এক মামি জানে। এছাড়া আব্বু আম্মু কাউকে জানতে দেয়নি। নিহারিকা জিজ্ঞাসা করলেন, ওর বাবা মার খোঁজ পাওয়া যায়নি? পুলিশ কেস হয়েছিল না? পুলিশ কেস হয়েছিল কিনা আমি জানি না, তবে জানি হাসপাতালের ডিউটি ডাক্তার আর নার্সদের মাধ্যমে আম্মু বাচ্চাটাকে নিয়ে নেয়। বাচ্চাটা ক্ষুধার্ত ছিল, খুব কাঁদছিল। আম্মু স্বেচ্ছায় দুধ পান করায়।
ডিউটির নার্সরাও যেন আম্মুর কাছে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচে। ক্লাস 6-এ থাকতে আমি এসব জানি, আগে জানা ছিল না। ছোট মামি মামার কাছ থেকে একটু শুনেছিলেন, আম্মুকে প্রত্যাশার ব্যাপারে জিজ্ঞেস করেন। সেদিন আম্মু মামিকে বলছিল, আর অনাকাঙ্ক্ষিতভাবে আমি সবটা শুনে ফেলি। নীলাশা থামল। নিহারিকা জোরে জোরে নিঃশ্বাস ফেলে ফের শুধলেন। ওর বাবা মার পরিচয় কি? আমি জানি না। নিহারিকা বজ্র কণ্ঠে বলে উঠলেন, নীলাশা, তুমি সব জানো, মিথ্যে বলবে না। একটু আগেই বলেছিলাম, অন্যের পাপ আমার আব্বু আম্মু দয়া দেখিয়ে বড় করেছে, অতএব না জানার নাটক করবে না। তোমার থেকে এমনটা আশা করি না। নীলাশা জিভস দিয়ে ঠোঁট জোড়া ভিজিয়ে অতীতে ডুবল। মেয়েটির নাম স্বপ্না, গায়ের রং হালকা চাপা, মুখের কাটিং সুন্দরী ছিল নাকি। জন্ম দেওয়ার সময় মায়ের প্রাণ যায়। ছোট থেকে নানির কাছে বেড়ে ওঠা। বাবা আবার বিয়ে করে সংসার পাতেন, কখনো ফিরেও চায়নি। নানার ছোট্ট চায়ের দোকান, নানির কাছে অভাব অভিযোগ নিয়েই বড় হওয়া। স্বপ্না পড়াশোনায় মিডিয়াম ছিল, তবে চা বিক্রেতা নানার কাছে সেটাই অনেক বড় কিছু। কষ্ট করে নাতনিকে কলেজ ভর্তি করান। দ্বিতীয় বর্ষে গিয়ে স্বপ্নার প্রেমের সম্পর্ক হয় বড়লোকের ছেলের সঙ্গে। ছেলেটি সম্পর্কে বোকা স্বপ্না অবগত ছিল না। ছেলেটির চরিত্র মোটেই ভালো ছিল না। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রুম ডেট করে। মেয়েটি আবেগের বয়সে পাপে সাই দিয়ে বসে। যেই পাপে তার ফুলের মতন জীবন ধ্বংস হয়ে যায়। পাপ পাপই। পাপের পরিণয় হয় ভয়াবহ। বড়লোকের বিগড়ে যাওয়া দাপট নিয়ে চলা ছেলেটি স্বপ্নাকে ছুঁড়ে ফেলে। মেয়েটি বিয়ের কথা তুললেই ছেলেটা অট্টহাসিতে ফেটে পড়ে। যে মেয়ে একজনের কাছে শরীর দিতে পারে, সে আর কতজনের কাছে দিয়েছে হিসেব আছে নাকি? আর তোমার মতো একটা চাওয়ালির নাতনিকে বিয়ে করব আমি? হাও ফানি, তোমাকে বড়জোর আমার বাড়ির মেইড বানানো যায়। কত টাকা চাই? একদিন বেডে এসেছ, 10,000 চলবে? স্বপ্নার লজ্জায় অপমানে মুখ খুলতে পারে না। নিজের উপরই তার ঘেন্না হচ্ছে। তবুও বলে, আমাকে ভালোবাসেন সেসব মিথ্যে ছিল, আপনি নিজেই জোর করেছিলেন। এও বলেছিলেন 2 দিনের মধ্যেই বিয়ে করবেন। অপমানমূলক কথার তোপে টিকতে না পেরে স্বপ্না কাঁদতে কাঁদতে ফেরে, গলায় ফাঁস দিতে যায়। নানি দেখে আটকে দেয়। এরপর সেই পাপের ভার বাড়তে লাগল। প্রথমে বুঝতে পারেনি, পরে যখন বুঝল তখন অনেকটাই দেরি হয়ে যায়। জানতে পারে 4 মাসের প্রেগনেন্ট। এবারে সত্যি সত্যি গলায় দড়ি দিল। রাখে আল্লাহ মারে কে, কথাটা ফুলে যায়। গলায় ফাঁস নিয়ে খানিকটা জিভ বেরোলেও বেঁচে যায়। স্বপ্না এবারে ট্রমায় চলে যায়। কারো সাথে কোনো কথা বলতো না। সারাটা সময় রুমেই থাকত। এরপর ঘনিয়ে এলো ডেলিভারি ডেট। নানি কৌশলে সদর হাসপাতালে নেয়। রাতের অন্ধকার আকাশে ঝলমলে চাঁদের আলোর মতো জলজলে একটা চাঁদ মুখের মেয়ে শিশুকে স্বপ্না জন্ম দেয়। নানির অভাবের সংসার এখন আবার আপদ আসতে যাচ্ছে, তাও আবার পাপ। বৃদ্ধা নানি প্ল্যান আটে। কোনো রকমে বাচ্চাটাকে ফেলে স্বপ্নাকে নিয়ে হাসপাতাল থেকে পালালেন। এই পাপ আপদ ফেলে যেন হালকা হলেন। কিন্তু সেই হালকা হওয়া বেশিক্ষণ টিকল না। সেই রাতের শেষ ভাগে অতিরিক্ত রক্তক্ষরণে স্বপ্না মৃত্যুর কোলে ঢলে পড়ে। 2 মাস খানেক পর নানি হাসপাতালে আসেন। অনেক কষ্টে হাসপাতালে ঝাড়ুদারের মাধ্যমে সাহায্য নিয়ে বাচ্চাটিকে কে নিয়েছেন তার ঠিকানা বের করেন। আসেন অধরার কাছে। সবটা বলেন। বাচ্চাটা যে অধরার কাছে ভালো থাকবে এতটুকু ঠিক বুঝলেন। নিজের পাপের জন্য অনুশোচনা আর দুঃখ প্রকাশ করে সব ঘটনা অধরাকে জানায়। অধরা জিজ্ঞাসা করেন, আপনার নাতনি পাপ করেছে, সেও দোষী, তাহলেও সেই ছেলের নামে মামলা কেন করলেন না? গরিবের আবার মামলা, পুলিশের কাছে গেইলে উল্টা ভয় দেখাইয়া চাপে রাখত। ভয়ে যাই নাইকা। সেই পোলা মেয়র আজিম খানের ছোট ভাই আবির খান। মামলা করতে গেছি হুনলে পোলাপান লইয়া আইয়া চায়ের দোকান তো ভাঙবই, ঘরে আগুন দিত। ডরে কিচ্ছু কইতে পারি নাইকা। নিহারিকা আটকে গেলেন নাম দুটোয়। প্রীতি চমকে তাকালো। মেয়র আজিজ খান তার বড় মামা ছিলেন, আর ছোট মামা আবির। অবাক হল না প্রীতি। সে জানে ছোট মামার চরিত্র সম্পর্কে। মরহুম হবার পরেও শয়তানটাকে প্রীতি দেখতে পারে না। ওই শয়তানটার জন্য বাবাকে হারাতে হয়েছে, মা পঙ্গু হয়েছে। তানিয়ার বিয়ে খান পরিবারেই হয়, চাচাতো ভাইয়ের সাথে। বেশ কয়েক বছর আগে আবির ড্রাইভিং করছিল। গাড়িতে তানিয়া আর ওনার স্বামী ছিলেন। ড্রাঙ্ক অবস্থায় থাকায় অ্যাক্সিডেন্ট করে বাসে। সেই অ্যাক্সিডেন্টে ছোট মামা আর বাবা প্রাণ হারায়, তবে মা ভাগ্যক্রমে বেঁচে যায়। তবে সারা জীবনের জন্য পা হারাতে হয়।
প্রীতি ঘন ঘন চোখের পলক ফেলে প্রত্যাশার দিকে তাকাল। সম্পর্ক যেন নিমিষেই পাল্টে গেল। প্রত্যাশা খিচে চোখ বুজে নিল। নিজের রক্তের উপর ঘেন্না হচ্ছে, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। 2 হাতে মুখ চেপে ধরল প্রত্যাশা। গাল ভিজে গলা দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। বোবা কান্নায় মেয়েটা বারবার ফুপিয়ে উঠছে। নিহারিকা আকশূন্য হতভম্ব, বুকের উপর হাত চেপে রেখে হাঁপাতে হাঁপাতে বললেন, ছি ছি, এত বড় একটা জঘন্য বিষয় জানাইনি। আর এই দুনিয়ায় কি মেয়ের আকাল পড়েছিল? ঘুরে ফিরে আমার শত্রুর পরিবারের মেয়েদেরই এই বাড়ির বউ হতে হয়। যেখানে আমি প্রীতিকেই মেনে নিতে পারিনি, সেখানে এই অবৈধ পাপকে কি করে সহ্য করব? তাও আবার আমার নীরবের বউ হিসাবে। শফিক সাহেবকে এর জবাবদিহিতা করতে হবে। তোমার আব্বুকে এক্ষুনি ডাকো। প্রত্যাশার মরে যেতে ইচ্ছে করল। নিহারিকা রুমের দিকে যেতে লাগলেন। শর্মিলা প্রত্যাশার মাথায় হাত বুলিয়ে বললেন, প্রত্যাশা, আমরা তোমার পাশে আছি। আমি এক্ষুনি নীরবকে ফোন করছি। আমার বিশ্বাস নীরব তোমার পাশে থাকবে। প্রত্যাশা মনে মনে তাচ্ছিল্য হেসে ভাবল, এখন আমার কাছে দিনের আলোর মতো সবটা পরিষ্কার। নীরব নিজেই আমার জেনেটিক রক্ত নিয়ে কথা বলেছেন। তার মানে নীরব সবটা জানে। নীরব আমার কুৎসিত জন্ম পরিচয় জেনে শুনে দয়া দেখিয়েছেন। দয়া দেখিয়ে বিয়ে করেছেন উনি। যার জন্ম, অতীত এমন নোংরা, সেটা জেনে শুনে বিয়ে করা আসলেই মহান লোকের কাজ। আর নীরব মহান সেজে দয়া করেছেন আমাকে। প্রত্যাশাকে নিয়ে সোফায় বসান শর্মিলা। প্রত্যাশা বিমূর্ত হয়ে হাঁটুতে কনুই রেখে 2 হাতে মুখ চেপে অঝরে কাঁদছে। নিহারিকা ফোন নিয়ে শফিক সাহেবের কাছে কল দিলেন। শর্মিলা বারণ করলেন, সেসব শুনলেন না। এদিকে শর্মিলা কি করবেন ঠাউর করতে পারছেন না। ত্রস্ত নীরবকে ফোন করল। রিং হচ্ছে, রিসিভ করছেন না। মাহবুব সাহেব মাগরিবের নামাজ পড়তে গেছেন। ফোনটা রেখে গেছেন। উনি সাধারণত ফেরেন একেবারে এশার নামাজ আদায় করে। শর্মিলা বিরক্ত হয়ে নিজে নিজেই বললেন, বিপদের সময় কাউকে ফোনে পাওয়া যায় না। নীরবকে ফোন দিচ্ছি, তুলছেই না। ভাই যেন ফোন রেখে গেছেন দেখছি। ভাবিকে একমাত্র নীরবই সামলাতে পারবে। ওর আশাটা খুব জরুরি। উপায়ান্তর না পেয়ে নিভানকে ফোন করল। নিভান আসছি বলল। শফিক সাহেব রিসিভ করতেই নিহারিকা রাগ ক্ষোভ নিয়ে বলেন, কি করে পারলেন এমন একটা। এতটুকু বলে থেমে গেলেন। জোরে জোরে শ্বাস নিতে লাগলেন নিহারিকা। শর্মিলা ফোন কেড়ে নিলেন। ভাবি রাগের মাথায় কি না কি বলে ফেলে, এই ভেবে শর্মিলা ফোন নিয়ে ধীরে সুস্থে সবটা বলেন। ওদিকে সবটা শুনে অধরা বলে, সেও যাবে। মেয়েটা অসুস্থ, এখনই এসব হওয়ার ছিল। সব রাগিয়ে নীলাশার উপর জমে। মাথায় হাত দিয়ে চেয়ারে বসেন নিহারিকা। প্রত্যাশা ওভাবেই বসে কাঁদছে। নীলাশার চোখ ভেজা। সে একপাশে থম মেরে দাঁড়িয়ে, প্রীতি বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে। 20 মিনিট খানেকের মধ্যেই শফিক সাহেব আর অধরা আসেন। শফিক সাহেব হন্তধন্ত ভেতরে ঢুকলেন। সোফায় বসা মেয়েকে দেখে বুকটা হাঁকার করে উঠল। ডেকে উঠলেন, প্রত্যাশা মা। প্রত্যাশা মাথা তুলে টাকালো। ছুটে বাবার বুকের ওপর পড়ল। জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে উঠল। হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে মুখটা তুলে বাবার মুখের দিকে চাইল। ব্যাকুল স্বরে বলল, আব্বু, আপু যা বলছে বলো সব মিথ্যে। আমি তোমার মেয়ে, তোমরাই আমার বাবা মা। আপু আমাকে দেখতে পারি না জন্যই এমন মিথ্যে বানিয়ে বলছে, তাই না আব্বু? তুমি বলে দাও আমি তোমাদেরই মেয়ে। প্রত্যাশার মন মানতে চাইছে না। ওই সত্যিটা মানতে কষ্ট হচ্ছে। এখনো মনটা চাইছে সব মিথ্যে হোক। এর মধ্যে ঠাস ঠাস শব্দে সবাই চমকে উঠল। অধরা মেয়ের সামনে দাঁড়িয়ে কোনো কথা না বলে সোজা চড় দিলেন নীলাশার গালে। নীলাশা অবাক চোখে চেয়ে বলল, আম্মু। আরেকটা চড় বসিয়ে অধরা রুষ্ট গলায় বললেন, একদম আমাকে আম্মু ডাকবি না। তোর মতো একটা হিংসুটে মেয়েকে পেটে ধরে আমার লজ্জায় মাথা হ্যাট হয়ে যাচ্ছে। এতটা হিংসা তোর ভেতর? এখন মা হয়েও আমি বলতে বদ্ধ হচ্ছি, নিজে মা হতে পারবি না জন্যই তোর সহ্য হচ্ছিল না প্রত্যাশার শোক। তাই তো তুই এরকম করলি। তোর ভেতর যদি একটু মনুষ্যত্ব থাকত, তুই এই মুহূর্তে বলতিস না। এটা জানার পর এই মুহূর্তে প্রত্যাশার মানসিক অবস্থা কেমন হতে পারে একবার ভাবতে পারছিস? অথচ এই সময় ওকে হাসি খুশি প্রফুল্ল রাখার কথা। নীলাশা ভেজা গলায় বলল, আম্মু। অধরা হাত তুলে বললেন, চুপ। নিহারিকা বলে উঠলেন, শুধু শুধু ওর উপর কেন রাগ ঝাড়ছেন? এরকম তো হওয়ারই ছিল। আপনারাই বা কোন আক্কেলে এমন একটা মেয়েকে আমাদের ঘাড়ে গুজে দিলেন? প্রথমত, মেয়েটার জন্ম নিয়ে আমার চরম আপত্তি। দ্বিতীয় বিষয়, যেই পরিবারের লোক দেখলেই আমার ঘেন্না হয়, অথচ নিয়তির কি খেলা, আমার ছেলেদের বউ সেই পরিবারের মেয়েরাই হল। এই মেয়েকে কি করবেন জানি না, তবে আমার পক্ষে এই মেয়ের সাথে এক ছাদের তলায় থাকা অসম্ভব। শাফিক সাহেব মুখ খুললেন। অসন্তুষ্ট বদনে টাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, আমরা কোনো কিছু লুকাইনি, সবটা মাহবুব সাহেবকে জানানো হয়েছে।
উনি যদি আপনাদেরকে না জানান সেখানে আমার নিশ্চয়ই কিছু করার নেই। নিহারিকা ঝটকা খেলেন। শর্মিলাকে উদ্দেশ্য করে বললেন, আবির কই? আবিরকে বল নিভানের বাবাকে ডেকে আনতে। আমি জানতে চাই সব জেনেও কেন আমার থেকে সবটা লুকালো। অফিস থেকে ফেরার সময় বনলতাতে ঢুকে নীরব বলল, 2 কিলো রসমালাই দিন। মিষ্টির প্যাকেট করে আনতে আনতে নীরব বিল মেটাতে ওপাশে গেল। বিল দিয়ে বাকি টাকা পকেটে রাখতে গিয়ে নজর যায় ফোনের স্ক্রিনে আলো জ্বলে উঠল। ফোন হাতে তুলতেই খেয়াল হয় ফোন সাইলেন্ট আছে। সন্ধ্যার পর একটা মিটিংয়ে অ্যাটেন্ড করায় ফোন সাইলেন্ট রেখেছিল, এরপর আর চেক করা হয়নি। ছোটমার বেশ কয়েকটা মিসড কল উঠে আছে, আবার নিভানের কল। ন্যানো সেকেন্ডেই নীরবের মনে প্রশ্ন জাগে, এতগুলো কল, বাড়িতে কোনো সমস্যা হয়নি তো? প্রত্যাশা আবার অসুস্থ হয়নি তো? বাবা ঠিক আছেন তো? ইদানিং বাবার শরীরটাও তো ভালো যাচ্ছে না। ভাবতে ভাবতেই ফোন ওঠায় নীরব। রিসিভ করতেই নিভান সবটা বলে। নীরব অমনেই ছুকে যেতে নেয়। দোকানের সেলস বয় পিছু ডাকল। নীরবের কান অবধি শব্দগুলো পৌঁছায় না। মিষ্টির প্যাকেট ডেস্কের উপর পড়ে রইল। সেলস বয় হেসে ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, মাথা খারাপ নাকি? ফেলেই চলে গেল। ভাতপুর সাহেব বাড়িতে পা রাখতেই নিহারিকা চেঁচিয়ে বললেন, সব জেনেও কেন আমার থেকে লুকিয়েছ? দেশে কি মেয়ে কম ছিল? আমার ছেলের জন্য মেয়ের লাইন পড়ে যেত। তারপরেও কেন একটা পাপ অবৈধভাবে যা জন্ম, আমার শত্রুর পরিবারের রক্ত যার শরীরে, সেই মেয়েকে আমার আদরের ছেলের বউ করে আনলে কেন? নীরব সব জানে নাকি তার কাছেও সব গোপন করেছ? এই মেয়েকে নীরবের বউ হিসেবে আমি মানতে পারছি না। এখন কি করবে করো। ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠস্বরে সবাই ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাল। নীরব গম্ভীর মুখে সবার দিকে এক পলক চেয়ে করল, কাউকে জন্ম দিয়ে মাপা যায় না। জন্ম কারো হাতে থাকে না। বাবা মায়ের পাপপুণ্যের হিসেব সন্তানের গায়ে চাপানো অন্যায়। প্রত্যাশার কোনো দোষ নেই। দোষ যদি থাকে তবে সেটা তার বাবা মায়ের। কে কোন ঘরে জন্ম নেবে, কি রক্ত তার শরীরে বইবে, সেটা মানুষ বেছে নিতে পারে না। বেছে নেয়ার ক্ষমতা থাকে শুধু নিজের জীবনকে কেমন করে গড়ে তুলবে সেটার উপর। প্রত্যাশা কেমন সেটা দিয়ে ওকে জাজ করা, নট ওর বায়োলজিক্যাল বাবা মাকে দিয়ে। চলবে। মধ্যরাতের চাঁদ। লেখনীতে মুস্তারিন মুসাররাত। পর্ব ৪৭। উপস্থিত সবাই স্তব্ধ হয়ে ঘাড় ঘুরিয়ে দরজা বরাবর তাকাল। লম্বা লম্বা কদম ফেলে নীরব এগিয়ে আসে। প্রত্যাশার মাথা তখনও অধরার কাঁধে ঠেসে রাখা। কান্নার কারণে চোখের পাপড়িগুলো একসাথে লেগে আছে। ভেজা পল্লব তুলে বিস্ময় নিয়ে একবার নীরবের দিকে তাকাল। নীরব বউয়ের মুখের দিকে তাকাতেই চোখে চোখ পড়ল। নীরবের কপাল বেয়ে ঘাম ঝরছে। ফর্সা সুশ্রী বদনখানিতে উদ্বেগ চিন্তার ছাপ স্পষ্ট। তবুও চোখের পল্লক আলতোভাবে নামিয়ে ভরসা আশ্বাস দিল। নিঃশব্দে চোখের ভাষায় ইশারায় কিছু বলতে চাইল, বোঝাতে চাইল, ডোন্ট ওয়ারি, আমি তো আছি। কিন্তু পুরনো কিছু তিক্ত কথা ফের মন মস্তিষ্কে বিরূপ প্রভাব ফেলল প্রত্যাশার। অভিমানে অভিযোগে সাথে সাথেই চোখ সরিয়ে নেয় ও। এদিকে ছেলের কথায় নিহারিকার মুখ মুহূর্তেই রক্তশূন্য হয়ে গেল। মাহবুব সাহেব হালকা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। নিহারিকা কঠিন দৃষ্টিতে নীরবের দিকে তাকিয়ে জিজ্ঞাসু গলায় বললেন, তার মানে নীরব, তুইও সব জানতিস? নীরব চুপ করে দাঁড়িয়ে রইল, মায়ের প্রশ্নের জবাব দিল না। নীরবের নীরবতাই যেন উত্তর হয়ে দাঁড়াল। নিহারিকার গলা আরও কড়া হল, নীরব, তুই জানতিস? আমাকে জানাসনি কেন? এখন বুঝতে পারছি, তোরা বাবা ছেলে একসাথে মিলে লুকিয়েছিস। তোরা বাবা ছেলে ঠিক জানতিস এসব জানলে আমি বিয়েটা কসমিন কালেও হতে দিতাম না, তাই জানাসনি, তাই তো? মা, তুমি ভুল বুঝছ। মাহবুব সাহেব নীরবকে থামিয়ে দিলেন। ধীর অথচ দৃঢ় গলায় বললেন, নীরবকে আমিই নিষেধ করেছিলাম। শফিক ভাইয়ের কাছে প্রত্যাশা মাকে চাওয়ার পর প্রথমে ওনারা দ্বিধায় ছিলেন, কিন্তু পরবর্তীতে সবটা আমায় বলেন। আমি ভেবেছিলাম এত বছর যেহেতু প্রত্যাশাকে নিজের মেয়ে হিসেবেই মানুষ করা হয়েছে, তাই কথাটা বাইরে ছড়িয়ে দেওয়ার কোনো দরকার নেই। তবে নীরবের জানাটা জরুরি ছিল, কারণ ওর জীবন প্রত্যাশার সাথে জোড়াবে। তাই আমি নীরবকে সব জানাই। নীরবকে সবটা জানাতেই প্রত্যাশার বয়স নিয়ে আপত্তি করলেও এ ব্যাপারে ওর কোনো আপত্তি নেই জানায়। নীরবের যেহেতু আপত্তি নেই, তাই আমি চাইনি আর কেউ জানুক বিষয়টা। নিহারিকার কণ্ঠ তীক্ষ্ণ হয়ে উঠল, বাহ, খুব ভালো কাজ করেছ। বাবা ছেলে মিলে মহৎ কাজ করেছ দেখছি। আমি এও বুঝতে পারছি তুমি ঠিক জানতে এই রকম জন্ম আর ও বংশের রক্ত যার শরীরে, সেই মেয়েকে মেনে নিতে পারব না। সব জেনে বুঝেও এই মেয়েকে আমার ছেলের বউ করে আনার খুব কি দরকার ছিল? শাশুড়ির প্রতিটি কথা প্রত্যাশার বুকে ফলার মতো বিঁধছে।
নীরবে নিঃশব্দে চোখের অশ্রু গড়িয়ে পড়ছে। নীরব 2 আঙুলে কপাল চেপে ধরল। নিহারিকা এক মুহূর্ত থেমে স্বামীকে উদ্দেশ্য করে তেরছা কণ্ঠে বললেন, তোমাকে এসব বলে বা কী লাভ? তোমার তো আবার ওই পরিবারের প্রতি আলাদা একটা টান আছে। যতই হোক প্রথম ভালো। নীরব নিচের অধরে দাঁত চেপে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। মা কেন জানি এই একটা জায়গায় এসে অবুঝ হয়ে যান, খুব বেশি কঠোর বনে যান। মা এখন এমন কিছু বলে সবার সামনে বাবাকে ছোট না করে ফেলে। যে মানুষটা তার অতীত সন্তানদের কাছ থেকে লুকিয়ে রেখেছেন, জানতে দেননি, আজ ঘর ভর্তি লোকের সামনে মা বাবাকে অস্বস্তিতে ফেলুক তা নীরব চায় না। তাই তো ডান হাতটা কিঞ্চিত উঁচু করে তড়িঘড়ি মাকে থামিয়ে দিল। ব্যাস মা, যথেষ্ট হয়েছে, প্লিজ এবার থামো। এই বিষয় নিয়ে এত বাড়াবাড়ি মিটিং ডাকার আমি কিছু দেখি না। একটা সাধারণ বিষয়কে শুধুই টেনে জটিল করা হচ্ছে। প্রত্যাশাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, তুমি শুনতে পাচ্ছ? তারপরেও এত কথা ওঠার মানেই হয় না। অদূরে দাঁড়ানো প্রীতির বুকে ভাঁজ করা হাত খসে পড়তে নেয়। পরপর সামলে ভাবে, আইরে, এই মহিলার রাগ জিত সম্পর্কে আমি অবগত। ছেলে ডিরেক্ট বউয়ের পক্ষ নিয়ে এলো, এটা হজম করা ওনার পক্ষে কতটা কঠিন সেটা আর কেউ না জানলেও আমি জানি। নিহারিকা থমকে গেলেন। এভাবে ছেলের মুখের উত্তর শুনে স্তব্ধ বনে যায়। মনে হচ্ছে নীরব যেন পরোক্ষভাবে বলে দিল ওর শ্বশুরদের ডেকে বউকে নিয়ে তিনি মিটিং ডেকেছেন। এসব বাড়াবাড়ি। নিহারিকার চোখ ছলছল করে উঠল। তাচ্ছিল্যভরা কণ্ঠস্বরে বললেন, বাহ, এটাই বাকি ছিল। নীরব, তুইও নিবিড়ের মতো রূপ দেখালি। নীরবের মাথা কিঞ্চিত নুই এলো করুণ চাহনিতে মায়ের মুখ পানে তাকিয়ে ব্যাকুল স্বরে বলল, মা প্লিজ রাগ ক্ষোভ সরিয়ে একটু ঠান্ডা মাথায় ভাবো। প্লিজ মা, ভুল বুঝো না, একবার ভেবে দেখো, শুধু কি নিবিড়েরই দোষ ছিল? তোমাদের কোনো ভুল ছিল না? শুরু থেকেই যদি প্রীতিকে মেনে নিতে তাহলে নিবিড়কে আলাদা থাকতে হতো না। হয়তো সে আজ যে অবস্থায় আছে সেখানে পৌঁছাতো না। নিহারিকা গম্ভীর গলায় বললেন, নিবিড় যদি আমার কথা শুনত, ওই মেয়েকে বিয়ে না করত, তাহলে এমন হতো না। মায়ের এই একগুয়ে মনোভাব নীরবকে ক্লান্ত করে তুলছে। নিহারিকার বুকে হালকা ব্যথা হচ্ছে। বুকের ওপর হাত রেখে হাঁপাতে হাঁপাতে উচ্চকণ্ঠে বললেন, তোদের কাছে মা কিচ্ছু না, বউই সব। নিবিড় যেমন মাকে ফেলে চলে গিয়েছিল, তুইও তাই করবি। যা, তোর বউ নিয়ে আলাদা হয়ে থাক, তোদের কাউকে আমার চাই না। নীরব করুণ স্বরে বলল, প্লিজ মা, থামো। নিহারিকা এক হাতে আঁচল টেনে মুখে গুজলেন। হাত নেড়ে নেড়ে কোনো রকমে বললেন, নীরব, সেদিনও আমি মানতে পারিনি, আজও তোর ক্ষেত্রেও মানতে পাচ্ছি না। তবে আমার মানায় তোদের কিচ্ছু আসে যায় না। তোদের কাছে মা নয়, বউ বড়। আমার সোজা কথা, পরিবারকে ছেড়ে বউ নিয়ে বাসায় উঠবি নাকি এই মেয়েকে ছাড়বি? হিতাহিত জ্ঞান হারিয়ে নিহারিকা এবার যেন জিদ হিসেবে নিয়ে নিল। ঘরশুদ্ধ সবাই নিস্তব্ধ হয়ে গেল। মাহবুব সাহেব ধমকিয়ে উঠলেন, নিভানের মা, ব্যাস, অনেক হয়েছে, এবারে থামো, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। নীরব 2 আঙুলে কপাল চেপে ধরে মাথাটা কিঞ্চিত নত করল। মাথা ঠান্ডা করার চেষ্টা করল। কয়েক মুহূর্ত নিশ্চুপ থেকে কথা সাজিয়ে নিল। প্রত্যাশার বুকটা আরও ভারী হয়ে এল। শফিক সাহেব মুখ খুলবেন, অধরা ইশারায় স্বামীকে থামিয়ে দিলেন। নীরব মায়ের নিকটে এগিয়ে গেল। 2 হাতে মায়ের কাঁধ জড়িয়ে সোফায় বসিয়ে দিল। শান্ত নিচু স্বরে বলল, আমার জন্য মা, তুমি গুরুত্বপূর্ণ। আমার জন্য আমার স্ত্রীও গুরুত্বপূর্ণ। আমার মা হয়ে, মা, তোমার মুখে এ সমস্ত কথাগুলো একদম মানাচ্ছে না, বড্ড বেশি বেমানান লাগছে। নিহারিকা জোরে জোরে শ্বাস টানতে টানতে ছেলের মুখের দিকে ভালো করে তাকালেন। নীরব নরম অথচ দৃঢ় কণ্ঠস্বরে স্রেফ বলল, মা, আমি নিবিড় নই, আমি নীরব। তুমি রাগ করে বলবে আমিও জিদ ধরে বাড়ি ছেড়ে যাব, এমনটা ভাবলে ভুল। আমি জানি আমার মায়ের মন কতটা নরম। আমার মা দিনের পর দিন নিবিড়ের জন্য চোখের পানি ফেলেছে, অপেক্ষায় থেকেছে। সেটা কেউ না জানলেও আমি জানি। আমার কাছে আমার মা, আমার পরিবার যতটা প্রয়োজন গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই প্রয়োজন গুরুত্বপূর্ণ আমার সহধর্মিণী। প্রত্যাশা আমার অর্থাঙ্গিনী। তোমাদের কাউকে বাদ দিয়ে আমি পূর্ণ হতে পারব না। মা, আমি আবারও বলছি, প্রত্যাশার এখন একটাই পরিচয়, ও তোমার নীরবের স্ত্রী। আর এই পরিচয়টাই কি ওর জন্য এনাফ নয়? নিহারিকা উত্তর দিলেন না। এবারে যেন ঝিমিয়ে গেলেন। এদিকে শফিক সাহেব মাহবুব সাহেবের সামনে দাঁড়িয়ে
ভারী স্বরে বলে উঠলেন, প্রত্যাশাকে আমরা কোনোদিনও নীলার থেকে আলাদা করে দেখিনি, বরং ছোট বলে ওকে একটু বেশি আদর আহ্লাদ দিয়ে বড় করেছি, ভালোবেসে প্রশ্রয় দিয়েছি। প্রত্যাশাকে জন্ম না দিলেও বাবা মা হিসেবে সবটুকুই দিয়েছি, দেব ইনশাআল্লাহ। সমাজের কাছে কে কিভাবে নেবে সেটা আমার ভাবনার বিষয় নয়। আমি বাবা হিসেবে বলছি, প্রত্যাশা আমারই মেয়ে। শুধু ভরণ পোষণের জন্য মেয়েকে বিয়ে দিইনি, 18টা বছর যেভাবে আদরে আবদার পূরণ করে বড় করেছি, আগামীতেও পারব। আল্লাহ আমাকে সেই সামর্থ্য দিয়েছেন। যদি আপনাদের কাছে আমার মেয়েকে মেনে নেওয়া এতটাই কঠিন হয়, তাহলে আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। আমাদের মেয়ে ফেলনা নয়। নীরবের কপালে বিরক্তির রেখা ফুটে উঠল। আবার আরেকটা ঝামেলার শুরু। মাহবুব সাহেব বললেন, ভাই সাহেব, আমি বুঝতে পাচ্ছি, তবে বলবো এসব বিষয়ে আবেগে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। মাথা গরম না করে ঠান্ডা মাথায় ভাবুন। নিভানের মায়ের হয়ে আমি ক্ষমা প্রার্থী। সহজ সরল মেয়েটাকে মাহবুব সাহেবের বেশ ভালো লেগেছিল। এদিকে সম্পর্কটা আরও দৃঢ় করতে ছোট ছেলের জন্য প্রস্তাব রাখেন। যখন পরিচয় জানলেন, তিনিও দোদুল্যমান অবস্থায় পড়েন। পরবর্তীতে ভাবেন, শফিক সাহেব হয়তো ভাববে মেয়েটার এমন অতীত জেনেই হয়তো আর এগোলেন না। কিন্তু ভয়ে ছিল এমন একটা দিনের। সব দোটানা একপাশে ঠেলে অবশেষে সব জেনেই ছেলের বউ করতে সম্মতি জানান। এদিকে নিহারিকা নীরবের জন্য পাত্রী দেখছিলেন, তাই তো তাড়াহুড়ো করে নীরবের আকদ করালেন। প্রত্যাশা কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আব্বু, আমাকে নিয়ে চলো, আমি আর নিতে পারছি না। মেয়ের কথায় শফিক সাহেব তার কথায় অনড় অবস্থান নিলেন। মাহবুব সাহেব, শর্মিলা তাদেরকে বোঝাতে লাগলেন। প্রত্যাশা জিদ ধরেছে, সে এক্ষুনি চলে যাবে। শফিক সাহেবও একগুয়ে ধরে রইলেন। অধরা স্বামীকে বোঝানোর চেষ্টা করতেই শফিক সাহেব থামিয়ে দিলেন। শর্মিলা বললেন, ভাই, আপনি মেয়ের সাথে পাগল হলেন নাকি? মানছি অনেক কথা হয়েছে, তাই বলে এই রাতের বেলা এভাবে অসুস্থ মেয়েকে নিয়ে চলে যাবেন? মেয়ে বলছে, কোথায় মেয়েকে একটু বুঝিয়ে সুঝিয়ে। কথার মাঝেই শফিক সাহেব অসন্তুষ্ট গলায় বললেন, ভাবি, আমার মেয়েটা অসুস্থ, এখানে থাকলে আরও অসুস্থ হয়ে যাবে। এত কথা, এত অপমান আমার সহজ সরল মেয়েটা নিতে পারবে না। দয়া করে আর জোর করবেন না, আমরা আমাদের মেয়েকে নিয়ে যাচ্ছি। নীরব দীর্ঘশ্বাস ফেলল, উঠে সোজা প্রত্যাশার সামনে দাঁড়াল। ভনিতা ছাড়াই স্রেফ বলল, প্রত্যাশা, রুমে চলো, তোমার সাথে আমার কথা আছে। প্রত্যাশা মুখ ফিরিয়ে নিল। নীরবের রাগ বাড়তে লাগল। অধরা মেয়েকে চোখের ইশারায় যেতে বলেন। প্রত্যাশা পাথরের মতন কঠিন হয়ে রইল। শর্মিলা বলল, প্রত্যাশা, তোমাকে তো লক্ষ্মী মেয়ে জানি, নীরব কি বলতে চাই শুনে আসো। নীরব আকস্মিক প্রত্যাশার কবজি চেপে ধরল আর একটাও টুঁ শব্দ না করে সোজা রুমে নিয়ে এলো। রুমে এসে দাঁত চেপে বলল, কেন পাগলামো করছ? এত টেনশন আমি আর নিতে পারছি না, প্লিজ তুমি অন্তত থামো। ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। ওপরে নিজেকে শক্ত খোলসে আবৃত করে প্রত্যাশা। তাচ্ছিল্য সুরে বলল, যার জন্ম এতটা কুৎসিত বাজে, তার সাথে আপনাকে মানায় না। আপনি 1000 গুণ বেটের কাউকে পাবেন। আমাকে আর দয়া দেখাবেন না প্লিজ। আমি স্বেচ্ছায় এখান থেকে চলে যেতে চাই। আপনার উপর আমার বিন্দুমাত্র অভিযোগ নেই। ঝটিকায় প্রত্যাশার কাঁধ 2 হাতে শক্ত করে চেপে ধরে নীরব। চোয়াল কঠিন করে বলল, প্রত্যাশা, এবারে তুমি বেশি বাড়াবাড়ি করছ। কেন বুঝতে চাইছ না তোমাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই? জন্ম পরিচয় দিয়ে কাউকে জাজ করা যায় না। সব জেনে শুনেই আমি তোমাকে গ্রহণ করেছি। প্রত্যাশা এক ঝটকায় নীরবের হাত দুটো কাঁধ থেকে সরিয়ে দিল। দলা পাকানো কান্নারা ফের বাঁধ ভাঙল। কান্না জড়ানো গলায় চেঁচিয়ে উঠল, সেটাই তো, সব জেনে শুনে দয়া করেছেন, বিয়েটা করেছেন দয়া দেখিয়ে, এখন আবার আপনার মায়ের বিরুদ্ধে গিয়ে দয়া দেখাচ্ছেন। এত দয়া আমি আর নিতে পারছি না। এই বলে ধপ করে মেঝেতে বসে পড়ে প্রত্যাশা। 2 হাতে মুখ ঢেকে ঝরঝরিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, নীরব, আমি আর দয়া চাই না। প্লিজ লেট মি অ্যালোন, আই ওয়ান্ট টু ডিভোর্স। নীরবের কপালের রগ টনটন করে উঠল। রাগে সজোরে দেয়ালে ঘুষি মারল। শব্দে প্রত্যাশা কেঁপে উঠে তাকাল। জলজল করে আগুনের মতন জ্বলা নীরবের চোখ দুটোতে প্রত্যাশা তাকানোর সাহস হল না। প্রত্যাশা দৃষ্টি নামিয়ে নিল। নীরব সোজা ব্যালকনিতে চলে যায়।
নিস্তব্ধ ঘরে প্রত্যাশার কান্নার বেগ বাড়ল। নিভানের মুখের দিকে তাকাতেই নীলাশা ধরতে পারে নিভান তার ওপর অসন্তুষ্ট। নীলাশা অসহায় স্বরে বলল, নিভান, তুমিও আমাকে ভুল বুঝলে। নিভান উত্তর দিল না। তাতে নীলাশা বেশি আহত হল। নীলাশা ভারী মুখশ্রুতে বলল, বিশ্বাস করো নিভান, এমন কিছু হোক আমি চাইনি। নীরবের সাথে বিয়ের দিন প্রত্যাশাকে ফোর্স কিন্তু আমিই করেছিলাম। হ্যাঁ, প্রত্যাশার সাথে আমার সম্পর্ক সুমিষ্ট ছিল না, তবে ওর খারাপ হোক এও চাইনি। নিভান তপ্ত শ্বাস ফেলে মেরুদণ্ড টান টান করে দাঁড়াল। দৃষ্টি তার ব্যালকনির গ্রিল পেরিয়ে দূর অন্ধকারে। আকাশে আজ মেঘের ঘনঘটা। চাঁদ তো দূর, একটা তারাও দেখা যাচ্ছে না। নীলাশা অন্ধকারে দৃষ্টি মেলে ধীরে ধীরে বলে গেল, প্রত্যাশা ছোট থেকে খুব বেশি আহ্লাদী ছিল। আব্বু আম্মুটু সবসময় প্রশ্রয় দিত। আমি এটা মানতে পারতাম না, আমার কাছে অতিরিক্ত লাগত। সেই থেকেই একটু একটু করে প্রত্যাশার প্রতি বিরূপ মনোভাব জন্মে। এখনও প্রত্যাশা বাড়ি গেলে একবেলা হাত দিয়ে ভাত খায়, দুবেলা আম্মু খাইয়ে দেয়। আমি নিজ থেকে এমন আহ্লাদ করতে আজও পারি না, তাই ওর এমন আচরণ আমার ভালো লাগত না। আমার মনে হতো আমার আব্বু আম্মু ওকে বেশি আহ্লাদ করে। আবার এখন এই বাড়িতে ওর বাচ্চা হওয়া নিয়ে ওর প্রতি সবার এত কেয়ার দেখে আমার নিজেকে অসহায় লাগত। তাই তো আজ রাগ জিত করে এমন কাণ্ড করলে। নীলাশার প্রচণ্ড কান্না পেল। নিজেকে সামলে বলল, নিভান, আমার পুরো কথাটা আগে শোনো। প্রীতি আমাকে উস্কালেও আমি বলিনি, আমি চাইনি বলতে। তবে আজ সন্ধ্যায় আমি রাগের মাথায় মুখ ফসকে বলে ফেলি। আমার হাত কেটে গেলেও মা কিছুই বললেন না, অথচ প্রত্যাশা পড়ে যেতে নাই এই দেখেই আমাকে কতগুলো কথা শুনালেন। আমার তখন প্রত্যাশার উপর রাগ হয়। আমি রাগ করতেই মা আমার উপর চড়াও হলেন। আচ্ছা, প্রত্যাশা তো সবার কাছে আমার বোন হিসেবেই পরিচিত। বোন কি বোনকে রাগ করে না, রাগ দেখায় না? মা তো সেই হিসেবেও নিতে পারত, কিন্তু না, মা আমাকে কড়া করে বললেন। সেই সময় আমি রাগের মাথায় বলে ফেলি, অথচ আমার নিজের আম্মু কি না আমাকে এত বড় একটা কথা বলল। আমার আম্মু বলল, আমি কোনোদিন মা হতে পারব না জন্য প্রত্যাশার সুখ আমার সহ্য হচ্ছে না। ডুকরে কেঁদে উঠল নীলাশা। ভাঙা সুরে বলে, একবারও কেউ আমার মনের অবস্থা বোঝার চেষ্টা করছে না। আম্মু কি করে পারল এমন বলতে? এক হাতে নীলাশাকে আগলে বুকে টেনে নিল নিভান। চুলের ভাঁজে হাত বুলিয়ে বলল, নীলাশা, তোমার আম্মু রাগের মাথায় বলেছেন। রাগের সময়কার কথা ধরতে নেই। আর একদিন না একদিন তো সত্য সামনে আসতই। বাট প্রত্যাশার প্রেগন্যান্সির সময় এরকমটা না হলেও পারত। তোমার আরেকটু ভেবে চিন্তে কথা বলা উচিত ছিল। যাই হোক, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আমার মায়ের রাগ হলে আগুন, আবার রাগ পড়লে একদম পানি। নীরব মাকে সামলে নেবে। আনিশাদের রুমে ইচ্ছে, একসাথে কার্টুন দেখছে। প্রীতি রুমে এসে পায়চারি করতে করতে কিছু ভেবে ফোন হাতে নিল। ঝটপট কল দিল। রিসিভ হতেই বেশ এক্সাইটেড হয়ে বলে প্রীতি, ব্রো, তোর তো কপাল খুলে গেল। ফোনের ওপাশ থেকে সার্থক প্রশ্ন ছুড়ে বলছে, কিভাবে? সবটা জানিয়ে প্রীতি শেষে বলল, প্রত্যাশা আমাদের কাজিন। গলায় প্রশ্ন ঝুলিয়ে বলে সার্থক, এর সাথে আমার কপাল খোলার কি সম্পর্ক? আরে বুঝতে পারছ না, যেভাবেই হোক না কেন প্রত্যাশা আমাদের নিজের। এই বাড়িতে ওর অপমান আমরা মানব না। ওকে ছাড়িয়ে আমাদের বাড়ির মেয়ে আমাদের কাছে নেব, বুঝেছ? শুধু একটু বুদ্ধি খাটাও, তাহলেই হবে। প্রত্যাশা যেহেতু আমাদের পরিবারের মেয়ে, এখন ওর লিগাল গার্ডিয়ান আমরা। ওর ওপর আমাদের একটা অধিকার আছে না, বলো? আছে তো? তোকে তো আমি ব্রেনই জানতাম প্রীতি, এখন তো দেখছি সেই জানা ভুল ছিল। তুই মোটেই ব্রেনই নস, তুই আসলে একটা গাধি। প্রীতি রেগে মেগে চেঁচিয়ে বলল, ভাইয়া? প্রত্যাশা আমাদের কাজিন। আর নীরবের? প্রত্যাশা নীরবের বউ। প্রত্যাশার ওপর সকলের থেকে নীরবের অধিকার বেশি। আশা করি এবার বুঝেছিস। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, ঠিক তেমনি তার ভাইটাও তাদের পরিবারের সবার থেকে একটু হলেও ভিন্ন। এই যে তাঁর আর ভাইয়ার মধ্যে বিস্তর ফারাক। দীর্ঘশ্বাস ফেলে প্রগাঢ় কণ্ঠস্বরে বলে, প্রত্যাশার নামটা নীরবের নামের পাশে জড়ানোর একদিন আগেও যদি ওর সাথে আমার দেখা হতো, তাহলে আমি উঠে পড়ে লাগতাম। প্রত্যাশাকে নিজের করে নেয়ার জন্য মরিয়া হয়ে যেতাম। কিন্তু আফসোস, ও যখন অলরেডি অন্য কারো সাথে বাধা পড়েছে, তখনই ভুল করে আমাদের সাক্ষাৎ হয়েছে। এটা আমার জীবনের একটা দীর্ঘশ্বাস হয়ে থাকবে। তারপরও চাই, আমার না হোক, অন্তত সে যে শহরেই থাকুক ভালো থাকুক,
সুখে থাকুক। রাগটা দমিয়ে নিঃশব্দে রুমে পা রাখল নীরব। প্রত্যাশা ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে। নীরব হাঁটু গেড়ে বসল। আলগোছে প্রত্যাশার কাঁধের উপর একটা হাত রাখতেই প্রত্যাশা চমকে ঘাড় ঘুরিয়ে চাইল। বলল, প্রত্যাশা, তোমার আমার মাঝে দেয়াল কেন দাঁড় করাচ্ছ তুমি? তোমার সমস্যাটা কি? প্রত্যাশা কিছুপল নিশ্চুপ থেকে পরমুহূর্তেই অস্ফুট বলল, সমস্যা আপনি বারবার আমাকে দয়া দেখাচ্ছেন। সমস্যা আমার শরীরে আপনাদের শত্রুর রক্ত বইছে। আর আমার রক্ত, আমার অংশ, যে এখন তোমার গর্ভে। প্লিজ নীরব, এসব বলে আমাকে জোর করবেন না। এত অপমান সহ্য করে আমার পক্ষে আপনার সাথে থাকা সম্ভব নয়। আর আপনি নিজেও বলেছিলেন দয়া দেখি বিয়েটা করা ভুল হয়েছে। তখন আমি বুঝতে না পারলেও এখন ক্লিয়ার। আপনার সেই ভুল শুধরে দিতে আমি চলে যেতে চাই। এত কিছুর পরেও থাকতে চাই না। থাকতে হবে না, আমি জোর করব না। শুধু আমার বাচ্চাটা আমার কাছে আসা পর্যন্ত তুমি থাকবে, ব্যাস। প্রত্যাশা সবেগে দুপাশে মাথা নেড়ে বলে, অসম্ভব। মানে 1 বছরের মতো আমাকে আটকে রাখতে চাইছেন? কে বলল 1 বছর? তার সাথে আরও 2 বছর, বাচ্চাকে ফিড করানোর জন্য। যাও, বেশি নয়, আমার বাচ্চাটার জন্য 3টে বছর থাকবে। প্রত্যাশা অসহায় মুখ করে বলে, বুঝতে পারছি আপনার প্ল্যান। 3 বছর বলবেন, তারপর আবার আমায় প্রেগনেন্ট করে নতুন অজুহাত দেবেন। নীরবের ঠোঁটের কোণে এবারে চাপা হাসি দেখা গেল, তবে হাসিটা চেপে রেখে নির্লিপ্ত ভঙ্গিতে বলে, এই তো দেখছি মিসেস নীরবের বুদ্ধি খুলেছে। দরকার হলে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে এভাবেই আটকে রাখব, এই প্রসেস আর অজুহাত অব্যাহত রেখে। মধ্যরাতের চাঁদ, লেখনীতে মুস্তারিন মুসাররাদ, পর্ব 48। ভোরের আলো ফুটে নতুন দিনের সূচনা হলেও হঠাৎ জানা চরম সত্যিটা প্রত্যাশাকে যেন ঘুটঘুটে অন্ধকারে ফেলে দিল। 18টা বছর যাদেরকে বাবা মা জেনে এসেছে, হঠাৎ করেই জানা নিষ্ঠুর সত্যিটা, সেই সম্পর্কটা রক্তের নয়। মন মানতে পারছে না, কষ্টে অন্তরাত্মা ছিঁড়ে যাচ্ছে। বারবার চেষ্টা করেও স্বাভাবিক হতে পারছে না। সেই সন্ধে থেকে কান্নাকাটি করতে করতে একদম দুর্বল হয়ে পড়েছে মেয়েটা। প্রত্যাশার এমন ভেঙে পড়া দশা দেখে অধরা মাহবুব সাহেব আর নীরবকে উদ্দেশ্য করে বলেন, আমার মনে হয় এখন প্রত্যাশাকে আমাদের সাথেই রাখা উচিত। মেয়েটা একেবারে ভেঙে পড়েছে, এই মুহূর্তে ওর আমাদের দরকার। কিছুদিন আমাদের কাছে থাকুক, স্বাভাবিক হলে আসবে। একটা সম্পর্ক ভাঙা খুব সহজ, কিন্তু জোড়া লাগানো কঠিন। আর বিয়ে কোনো ছেলে খেলা নয় যে রাগের মাথায় সবকিছু ভেঙে দেব। এসব ভাবাও বোকামি, নির্বুদ্ধিতা। অধরা থেমে নীরবের দিকে তাকালেন, বললেন, আশা করি নীরব, এ ব্যাপারে তোমার আপত্তি থাকবে না। প্রত্যাশা একটু স্বাভাবিক হলে তুমি গিয়ে নিয়ে আসবে। আমরা কোনো বাধা দেব না। আসলে আমরা বাধা দেওয়ার অধিকারও রাখি না। যেদিন মেয়েটাকে তোমার হাতে তুলে দেওয়া হয়েছে, সেদিন থেকেই ওর ভালো মন্দ দায়িত্ব সব তোমার ওপর অর্পণ করা হয়েছে। নীরব চুপচাপ মাথা নাড়ল। বাড়িতে যে সিচুয়েশন এখন, তাতে প্রত্যাশার কিছুদিন ও বাড়িতে থাকাই বেটার। এসব ভেবে সার্বিক দিক বিবেচনা করে নীরব আর বিরক্তি করে না। নিহারিকা অবশ্য সেই যে রাতে ঝিমিয়ে গেলেন আর কিচ্ছুটি বলেননি, তবে রুম থেকেও আর বেরোননি। সকালে নীরব প্রথমে মায়ের রুমে যায়, মাকে বোঝানোর ব্যর্থ চেষ্টাটুকু বাদ রাখেননি। নীরব ঠান্ডা গলায় বলে, প্লিজ মা, এভাবে অভিমান করে থেকো না। ভেবে দেখো তো, যে মেয়েটা 18টা বছর ধরে যাদেরকে বাবা মা জেনে বড় হয়েছে, হঠাৎ জানা নিষ্ঠুর সত্যিটা তার ভেতরটাকে কতটা ভেঙে দিতে পারে। তার লাইফে এর চেয়ে নির্মম আঘাত আর কী বা হতে পারে? এমন জন্ম, এমন দৃষ্টিকটু পরিচয় কেউ কি কখনো কামনা করে? এটা প্রত্যাশার জন্য ভীষণ কষ্টের। এই মুহূর্তে ওর পাশে দাঁড়ানো, একটু সাহস জোগানোই আমাদের উচিত নয় কি? জন্ম তো কেউ নিজের ইচ্ছায় বেছে নেয় না, তবে কেন জন্মের দোষে তাকে দণ্ড পেতে হবে? ছেলের প্রতিটি কথা যুক্তিক। নিহারিকা উত্তর দিতে না পেরে পাথরের মূর্তির মতন বসে রইলেন ঠাই। নীরব ব্যাকুল স্বরে বলল, এভাবে চুপ করে থেকো না মা, প্লিজ কিছু তো বলো। নিহারিকা ঝিম ধরে থেকে পরক্ষণেই প্রসঙ্গ বদলাতে বললেন, তোর শ্বশুর শাশুড়িকে নাস্তা দেয়া হয়েছে? ছোটকে বল নাস্তা দিতে, না খেয়ে যেন না যায়। আমার শরীরটা ভালো লাগছে না, আমাকে একটু একা ছাড়ো বাবা। বাকিটা তোর যা ভালো মনে হয় কর, আমি আর এই ব্যাপারে কিছুই বলতে চাই না। ... প্রত্যাশা ব্যাগ গোছাচ্ছে, চোখের কোণে টলমল করছে অশ্রু। নীরব এগিয়ে এসে বাহু ধরে আলতো টান দিয়ে প্রত্যাশাকে ঘুরিয়ে নেয়। প্রত্যাশা মাথা নত করে ফেলল। নীরব গম্ভীর গলায় বলল, প্রত্যাশা, আমার দিকে তাকাও। প্রত্যাশার চিবুক বুকের সাথে লেগে আছে,
ওর সাহস হল না মুখ তুলে তাকাতে। নীরব এবার কড়া সুরে পুনরায় বলল, তাকাও বলছি, প্রত্যাশা, আমার চোখের দিকে তাকাও। ধীরে ধীরে মুখ তুলে তাকালো প্রত্যাশা, চোখ ভিজে গেছে, চোখের কোণ ঘেঁষে অশ্রু গড়িয়ে পড়ছে। নীরব আলতো করে গালে হাত রেখে আঙুলের স্পর্শে চোখের পানি মুছে দিল, শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, যেতে চাইছো যাও, তবে মনে রেখো, আমার বাচ্চার যেন এক চুলো ক্ষতি না হয়। তোমার অবহেলা, নিজের অযত্নের কারণে যদি ওর কিছু হয়, আমি সেটা টলারেট করব না। নিজের যত্ন নেবে, যত দ্রুত সম্ভব নিজেকে সামলে নেবে। প্রত্যাশা ফ্যালফ্যাল করে চেয়ে রইল। নীরব ফের বলল, আর একটা কথা শুনে নাও, রক্তের সম্পর্ক না থাকলে কি তোমার আব্বু আম্মুর ভালোবাসায়, স্নেহে, তাদের যত্নে কি কখনো এক ফোঁটা কমতি পেয়েছ? তুমি জানো উত্তরটা না। শোনো, একদম মন খারাপ করে কান্নাকাটি করবে না, ভুলেও মাথায় উল্টাপাল্টা চিন্তার জায়গা দেবে না। সো বি কেয়ারফুল। প্রত্যাশা আর নিজেকে সামলাতে পারল না, ঠোঁট কামড়ে আটকে রাখা কান্না ঝরে পড়ল। আকস্মিক ঝাঁপিয়ে পড়ল নীরবের বুকে, ঝরঝরিয়ে কান্না করতে লাগল। প্রত্যাশাকে এক হাতে আগলে নিয়ে বলল, আমি তোমার আশার অপেক্ষায় প্রহর গুনব। আশা করি অপেক্ষার প্রহর দীর্ঘ করবে না। প্রত্যাশাকে নিয়ে যাওয়ার পর থেকে নীহারিকার মনটা খচখচ করতে থাকে। সময় গড়াল, রাগ ক্ষোভও যেন একটু একটু করে মিনিয়ে আসল। নীরবের বলা কিছু কথা বারবার মনে উঠল। অবচেতনে ভাবেন, আসলেই তো, এমন জন্ম কেউ কি নিজ থেকে চায়? জন্ম মৃত্যু এসব তো কারোর হাতে থাকে না। আর সমস্যা বংশের হলে তাতে নিষ্পাপ মেয়েটার দোষ কিসে? এসব ভেবে অনুতপ্ত অনুশোচনায় নীহারিকার ভেতরটা কেমন করে উঠল। অন্যদিকে ছেলের বিষণ্ণ, কষ্টে ভরা মুখের দিকে তাকালে বুকটা হাহাকার করে উঠছে। 3 দিনের দিন সকালে নাস্তার টেবিলে নীরবকে উদ্দেশ্য করে জড়তা নিয়ে নিম্নস্বরে শুধালেন, প্রত্যাশার শরীর কেমন আছে? পরোটা ছিঁড়তে গিয়ে নীরবের হাত থেমে যায়। মায়ের মুখের দিকে একপল তাকিয়ে ফের খাবারে মনোযোগ দিয়ে বলে, ভালো। অতঃপর বলে ওঠেন নীহারিকা, নীরব, বলছি যে, যা হওয়ার হয়েছে, প্রত্যাশাকে গিয়ে নিয়ে আয় বাবা। নীরব একটু অবাক হয় না। সে জানে তার মায়ের মন মোমের মতন। মোম যেমন কঠিন হলেও আগুনের আঁচে আসতেই গলতে শুরু করে, ঠিক তেমনি তার মায়ের কঠিন হৃদয়ও সন্তানের ভালো থাকার জন্য গলে যায় নিমিষেই। নিভিড় ফিরে আসেনি, মাকে এভাবে বোঝানোর চেষ্টাটুকু অবধি করেননি। পরোটা ছিঁড়ে মুখে পুড়তে পুড়তে বলল নীরব, থাক, আরও কিছুদিন। এমনিতে বললেও লাভ হবে না, মনে হয় না ও সহজে আসবে। আর এটা অস্বাভাবিক নয় বা বাড়াবাড়িও নয়, ওর দিক দিয়েও ঠিকই আছে। নীহারিকা চুপ করে গেলেন, শুধু দীর্ঘশ্বাস ফেললেন। অবশেষে সবাইকে এক দফা অবাক করে বিকেলে স্বামীর সাথে প্রত্যাশাকে আনতে যান। বাড়িটা কেমন মরা মরা লাগছিল, অথচ কদিন আগেই সবাই কত হাসি খুশি প্রফুল্ল ছিল। আর মেয়েটা অন্তঃসত্ত্বা, সব ভেবেচিন্তে নীহারিকা যান। অনুশোচনা অনুতাপ্ত প্রকাশ করে প্রত্যাশাকে সাথে আসার জন্য অনুরোধের সুরেই বলেন, অধরা মেয়েকে বুঝিয়ে ঢুজিয়ে পাঠিয়ে দেয়। সাঝের অন্ধকারে ব্যস্ত নগরী ডুবে গেছে অনেকক্ষণ আগেই। ড্রয়িং রুমে পায়ের ওপর পা তুলে বসে কফির পেয়ালায় ছোট্ট করে চুমুক দেয় পৃথি। গতকালকেই ফিরেছে সে, ইচ্ছে ওদিকটায় বসে টেডি নিয়ে খেলছে। ফের ধোয়া ওঠা কফিতে ঠোঁট ছোঁয়াতেই তানিয়ে আসলেন। অসন্তুষ্ট গলায় বললেন, তোমাকে দিয়ে আজ অব্দি একটা কাজও ঠিকমতো হল না। এতগুলো দিন ওখানে থেকে করলেটা কি শুনি? শুরু থেকেই তুমি সেই এক নীরবেই আটকে আছো। নিশ্চয়ই নিজের রাগ, জিদ, ইগো নিয়ে থাকায় আসল কাজটাই করার চেষ্টাটুকু করনি। পায়ের উপর থেকে পা নামালো প্রীতি, কাঁধ নাড়িয়ে বলল, মা, কি করে বলি বলো তো? ওখানে গেলেও আমি নীরবকে এড়িয়ে চলি। ওর সাথে কথা বলা তো দূর, এক টেবিলে বসে পর্যন্ত খাইনি। সে ইচ্ছায় ওর সামনে পড়তেই চাইনি। তানিয়া খুব প্রকাশ করে বললেন, যে কাজ দিয়েছিলাম সেটা নীরবের অগোচরেই করতে, নট ওর সামনে। মা, ওটা জয়েন্ট ফ্যামিলি, রুম থেকে বেরোলেই একজন না একজনের সাথে দেখা হয়ই। সবার ভিড়ে আমি কি করতাম শুনি? সবাই নিশ্চয়ই নীরবের রুমে থাকে না। আর প্রত্যাশা বোকা, তাকেও যদি সামলে কাজটা করতে না পারো, তাহলে তো আমার বলতে হচ্ছে তুমি প্রত্যাশার থেকেও বোকা। প্রীতির মুখটা কালো হয়ে এলো। কফির মগ টেবিলে নামিয়ে গম্ভীর মুখে বলল, প্রত্যাশাকে আমার সহ্য হয় না। ওর জন্য নীরব আমাকে অপমান করছে, ইভেন গায়ে হাত তুলেছে। এত কিছুর পরে প্রত্যাশার সাথে অভিনয়টাও ঠিকঠাক আসে না। তানিয়া ঠোঁট ফাঁক করে কিছু বলবেন, সেই মুহূর্তে সার্থকের গলা পেয়ে থেমে গেলেন। সার্থক ঢুকেই ইচ্ছেকে দেখে স্নিগ্ধ হেসে বলল, না মা, কখন এসেছ? ইচ্ছে ফ্লোর থেকে উঠে টেডিতে এক হাতের ভাজে কোলের সাথে নিয়ে
ঝটপট মামার সামনে দাঁড়াল। ঘন ঘন চোখের পাতা নেড়ে বলল, কাল এসেছি মামা, তুমি রাতে বাসায় আসনি কেন? সার্থক হেসে হাঁটু গেড়ে বসল। ইচ্ছের গালে চুমু খেয়ে বলল, মামা, আমার একটা সেমিনার ছিল, সেখানে 2 দিন থাকতে হয়েছিল। বাই দ্য ওয়ে, তোমাদেরকে খুব মিস করছিলাম। কিন্তু তুমি তো মামাকে ভুলে গিয়েছ। দাদু বাসায় থাকলে মামার কথা তো আর মনে থাকে না। থাকে তো, অল্প অল্প মনে থাকে। সার্থক মিছে মিছে মন খারাপ করার ভান ধরে বলল, ভেরি ব্যাড। অল্প মনে থাকার জন্য আমি মন খারাপ করেছি। বেশি মনে রাখো না কেন কিউটি পাই? বেশি পাপাকে মনে থাকে। তুমি মন খারাপ করো না, দিদুনকে, বড় পাপাকেও অল্প মনে থাকে। গাল টিপে দিয়ে বলল, ওকে সোনামণি। ইচ্ছে হঠাৎ হাতের টেডি দেখিয়ে বলল, মামা, এটা পাপা গিফট করেছে। কিউট না? দেখো দেখো কেমন বড় বড় আইজ। ওয়াও! টেডির চোখ দুটো তাকতেই সার্থকের কপালে ভাঁজ পড়ল। নিচের অধরে দাঁত চেপে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। কিছু মনে হল। তন্মধ্যে ইচ্ছে সার্থকের হাত ধরে ঝাঁকিয়ে বলল, মামা, আমার চকলেট। সার্থক কপাল চুলকিয়ে বলল, ও শেট, ভুল হয়ে গেল তো। তোমরা যে আসছো জানতাম না। সরি লিটল প্রিন্সেস, যাও, কালকে ডাবল চকলেট বক্স পাবে, সাথে নিউ টয়। টুপ করে মামার গালে চুমু খেয়ে বলল ইচ্ছে, থ্যাংক ইউ মামা। তানিয়া ছেলেকে ডেকে কোমরের ব্যথার কথা তুলতেই সার্থক সেদিকে এগিয়ে গেল। অন্য ঘরে সার্থকের মুখ দেখে মনে হচ্ছিল সাক্ষাৎ শয়তান। রাত প্রায় 10টা। পুরো বিল্ডিং জুড়ে গা ছমছম ভাব। করিডর শুনশান, সব রুম তালাবদ্ধ। একমাত্র আলো জ্বলা রুমটার সামনে এসে দাঁড়াল তানগীর। হাতে একটা ফাইল। দরজার সামনে দাঁড়িয়ে উঁকি দিল। নীরবে দৃষ্টি জোড়া ল্যাপটপে। আঙুলগুলো ত্রস্ত চলছে কিবোর্ডে। তানভীর হালকা গলা খাঁকারি দিল। চাহনি ল্যাপটপের স্ক্রিনে রেখেই নীরব বলল, কামেন। তানভীর এগিয়ে হালকা স্বরে জিজ্ঞাসা করল, স্যার, বাসায় যাবেন না? একটু দেরি হবে। হাতের ফাইলটা সামনের টেবিলে নামাতে নামাতে চাপা আওয়াজে বলল, স্যার, ওই মাদক পাচারকারী ডিলারটা যাকে যে ছদ্মবেশে ধরলেন, ওই যে স্যার 2 মাস খানেক আগে, ওই যে স্যার বৃষ্টির মধ্যে ম্যাডামের সাথে দেখা হলো না? নীরবে এবারে চোখ তুলে তাকাল, আর তাকাতেই তানভীর শুকনো ঢোক গিলল। নীরব গম্ভীর মুখে সোজাসাপটা বলল, এত কাহিনী দৃশ্যপট না টেনে সোজাসুজি বলো, আমার এত ভুলমন নয়। ক্লিয়ার? তানভীর মাথা নাড়ল, জিভের ডগায় ঠোঁটজোড়া ভিজিয়ে বলল, সেই কেস নিয়ে তো এখন উপর থেকে প্রচণ্ড চাপ আসছে। এবার কি আসল গডফাদার ধরা পড়বে, নাকি আগের মতো সব ধামাচাপা হবে, আসল অপরাধী আড়ালেই থেকে যাবে? লেটস সি হাউ লং দে ক্যান কিপ হাইডিং বিহাইন্ড দেয়ার মাস্কস। তানভীর মাথা নাড়ে বলল, যাদের দিয়ে এই গ্যাং তৈরি হয়েছিল তারা তো বেঁচে নেই। তাদের পরিবারের একজনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছিল, তবে নজরদারিতে রেখেও তেমন তথ্য পাওয়া যায়নি। তাহলে স্যার বাইরের কেউ কি এটা চালাচ্ছে, নতুন করে শুরু করেছে? ল্যাপটপের শাটার নামালো নীরব। ধীরে ধীরে পেনড্রাইভটা হাতে নিতে নিতে বলল, যাদের আমরা সাধারণত সন্দেহের বাইরে রাখি তারাই আসলে মুখোশের আড়ালে ধ্বংস করে বেড়ায়। এবার দেখা যাক শেষটা কি হয়। শুধু প্রমাণটুকু জোগাড় করা বাকি। আশা রাখি সেটাও দ্রুতই পেয়ে যাব। ঘড়ির কাঁটা রাত্রি 1টার ঘরে। এক্সট্রা চাবি দিয়ে মেইন দরজা খুলে ঢুকে নীরব। নিস্তব্ধ বাড়ি, সবাই হয়তো ঘুমে ডুবে আছে। রুমে ঢুকে লাইট অন করতেই চমকে গেল। বিছানায় প্রত্যাশা ঘুমোচ্ছে। 2বার চোখের পলক ফেলল নীরব। ভেবেছিল হ্যালিউসিনেশন, কিন্তু না। এগিয়ে গিয়ে শিওর হয়। ফ্যানের হাওয়ায় প্রত্যাশার মুখের উপর ছোট ছোট চুল উঠছিল। নীরব হাত বাড়িয়ে কানের পাশে সরিয়ে দিল। নিচের অধরে দাঁত বসিয়ে ভাবল, প্রত্যাশা তো আসার কথা বলেনি। ফ্রেশ হয়ে মৃদু আলোটা জ্বালিয়ে নিঃশব্দে শুয়ে পড়ে। কিছুক্ষণ এক নাগাড়ে তাকিয়ে রইল ঘুমন্ত প্রত্যাশার মুখের দিকে। ডেকে তোলার ইচ্ছে করল না, তবে বুকের ভেতরে শূন্যতা দূর করতে এক হাতে জড়িয়ে নিল। ধীরে ধীরে গলায় মুখ ডুবিয়ে দিল। একদিন রুমটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছিল। বুকটা হাহাকার করছিল। আজ যেন মুহূর্তেই মনটা হালকা হয়ে গেল। গরম নিঃশ্বাস গলায় আছড়ে পড়ছে, পেটে উষ্ণ হাতের স্পর্শ। এবারে প্রত্যাশার ঘুম ভেঙে গেল। চোখ বুজেই অনুভব করে চেনা স্পর্শ। নাসারন্ধ্রে বাড়ি খাচ্ছে পরিচিত পারফিউমের ঘ্রাণ। প্রত্যাশা একটু নড়ে চেষ্টা করে জিজ্ঞাসা করল, কখন এসেছেন? নীরব মৃদু হেসে বলল, আগে বলো তুমি কখন এসেছ। না বলে চলে এলে? এটা কি আমার জন্য সারপ্রাইজ ছিল? যাই হোক, আমি কিন্তু সত্যি সারপ্রাইজড। প্রত্যাশা আগের মতো হাসি খুশি নেই।
কথাও কম বলে, চেহারায় সারাক্ষণ একটা বিষণ্ণ ছাপ। আগে হলে ঝটপট রেলগাড়ির মতো মুখ চলত, তবে আজ আর তা হল না। ধীরে ধীরে বলল, মা বাবা গিয়েছিলেন আনতে, সন্ধ্যের একটু আগে এসেছি। শুনলাম আপনি খুব ব্যস্ত, কদিন রাত করে ফিরছেন। বেশি বিজি আছেন ভেবে আর ফোন দিয়ে ডিস্টার্ব করিনি। আমি ব্যস্ত ছিলাম তোমার অভাবে, তোমাকে ছাড়া সবকিছুই ফাঁকা। অফিস কাজের চাপে নিজেকে ডুবিয়ে রাখার চেষ্টা, ব্যস্ততার ভিড়েও তোমাকে প্রচণ্ড মিস করেছি। প্রত্যাশা প্রত্যুত্তরে নিশ্চুপ রইল। নীরব মাথাটা তুলে প্রত্যাশার মুখের দিকে চাইল, বলল হেমশীতল তুমি জানো, তোমাকে ছাড়া, তোমার গায়ের মিষ্টি গন্ধ ছাড়া আমার ঘুম হয় না। তোমাকে ছাড়া মনে হচ্ছিল আমি শ্বাস নিচ্ছি, কিন্তু বেঁচে নেই। আজ তোমাকে বুকে নিয়ে যেন প্রাণ ফিরে পেলাম। উফ, এতক্ষণে নিজেকে জীবিত ঠেকছে। কথা বলতে বলতে প্রত্যাশাকে ফের বুকে টেনে নিল নীরব। হঠাৎ নীরবের ঠোঁটের স্পর্শে শরীর শিউরে উঠল প্রত্যাশার। প্রত্যাশার গলায় ঠোঁট ছোঁয় নীরব। প্রত্যাশা নিজেকে ছাড়াতে নড়ে চড়ে উঠল। নীরব ওভাবেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে প্রগাঢ় কণ্ঠস্বরে স্রেফ বলল, শোনো, আমি ভীষণ টায়ার্ড। সারাদিনের স্ট্রেস দৌড়ঝাঁপের পর প্রশান্তি চাই, আর আমার শান্তি মানে তুমি। 3 রাত একটুও ঠিকমতো ঘুমোতে পারিনি। আজ একটাই অনুরোধ, ডিস্টার্ব করো না। এভাবেই জড়িয়ে ঘুমোতে দাও, প্লিজ। প্রত্যাশার ঠোঁটে এবার হালকা হাসি ফুটল। অবশ্য সে হাসি নীরবের দৃষ্টির অগোচরে রয়ে গেল। 3-4 দিন পর ঝলমলে বিকেলবেলা। শর্মিলার শরীরটা খারাপ। এদিকে আনিশা বায়না ধরেছে ঘুরতে যাবে। মায়ের সাথে সে প্রায়ই বিকেলে পার্কে ঘুরে বিভিন্ন ইভেন্টে চড়ে। মেয়ের ঘ্যানঘ্যানিতে শর্মিলা রেগে পিঠের ওপর দিল দুটো, আর তাতেই আহ্লাদি মেয়ে কেঁদে পুরো বাড়ির মানুষ জড়ো করল। ছেলেরা সবাই অবশ্য কর্মক্ষেত্রে। নিহারিকা এগিয়ে এসে আনিশাকে আগলে নিয়ে বললেন, মেয়েটাকে এভাবে মারছিস কেন ছোট? বুঝিয়ে বললেই তো হয়। বলছি আমার মাথা ধরেছে, কাল নিয়ে যাব। না, কিছুতেই শুনতে চাইছে না, ঘ্যান ঘ্যান প্যান প্যান করেই যাচ্ছে, অসহ্য টেকছে। প্রত্যাশা আগের মতো প্রফুল্ল না থাকলেও এখন অনেকটাই স্বাভাবিক আছে। প্রত্যাশা এগিয়ে এসে বলল, আনিশা কাঁদে না, আমার রুমে চকলেট আছে, চলো খাবে। গেমস খেলতে আমার ফোন দিব, চলো। ইচ্ছেও আছে ওর সাথে খেলবে, এবার তো কান্না থামাও। ইচ্ছে দুপুরে এসেছে, ড্রাইভার রেখে গিয়েছে। আনিশা কোনো দিকে না তাকিয়ে গো ধরে বলে, না, আমার কিচ্ছু চাই না, না চকলেট না ফোন, কোনো কিছুই লাগবে না। শর্মিলা চেঁচিয়ে উঠলেন, শুনেছ মেয়ের কথা? দেখো তোমাদের আশকারায় মেয়েটা দিন দিন বেশি বেয়াদব বেয়ারা হচ্ছে। নিহারিকা বললেন, আহ থাম তুই, রাগিস না, আমি বুঝিয়ে বলছি। আনিশার কান্না থামছিল না দেখে প্রত্যাশা বলল, পার্কে নয়, চলো আমরা বাসার সামনে থেকে ঘুরে আসি, একটু হাঁটাহাঁটি করে আসি। আনিশার কান্না একটু কমল। ইচ্ছে এসে ঝটপট বলল, মামুনি আমিও যাব। প্রত্যাশা ঘাড় নেড়ে বলে, আচ্ছা। নিহারিকা বললেন, প্রত্যাশা বেশি দূর কিন্তু যেও না। ঠিক আছে মা। হাঁটতে হাঁটতে ওরা রাস্তার ওপারে আসে। আনিশা বলল, নতুন ভাবি, চলো সামনে যাই। মোড় ছাড়িয়ে ডান দিকে আসতেই একটা খোলা পাবলিক পার্ক। লোকজনের ভিড় মোটামুটি। শানবাঁধানা বসার জায়গায় প্রত্যাশা বসে রইল, ওরা দুজন দৌড়াদৌড়ি করতে থাকে। ইচ্ছে হঠাৎ বলল, মামুনি আইসক্রিম খাবো। ওই তো ওপাশেই একজন আইসক্রিম বিক্রি করছে, ওখানে বেশ ভিড় জমেছে। প্রত্যাশা দেখে বলল, তোমরা এখানে বসো, আমি আইসক্রিম আনছি, এখান থেকে একটুও নড়বে না, ঠিক আছে? দুজনই একসাথে বলে উঠল, আচ্ছা। মধ্যরাতের চাঁদ। লেখনীতে মুস্তারিন মুশাররাত। পর্ব 49। প্রত্যাশা ওপাশে যায় আইসক্রিম কিনতে। সামনের মেয়েটা সরতে প্রত্যাশা বলল, টকবার দিন তো। বিক্রেতা ছেলেটি জিজ্ঞেস করল, কয়টা দেব আপা? 3 বলতে গিয়েও থেমে যায় ও। হালকা ঠান্ডা ঠান্ডা লেগেছে। এই সময় আইসক্রিম খাওয়া ঠিক হবে না। তারপর নীরব জানলে বকাঝকা করবে। এইসব ভেবে অগতায় বলল, 2 দিন। পার্স খুলে 200 টাকার একটা নোট দিল প্রত্যাশা। ছেলেটি বলল, আপা ভাঙতি দেন। পার্স খুঁজে দেখে বলে প্রত্যাশা, খুচরা নেই তো দেখছি। ছেলেটি তার টাকা রাখার থলে হাতড়ে টাকা বের করতে থাকে। আনিশা আর ইচ্ছে বসে কথা বলছে আর হাসছে।
কিছু পল পরে ইচ্ছের নরম তুলতুলে টেডিটা আঙুল দিয়ে চাপ দিয়ে বলল আনিশা, ওয়াও, কি নরম তুলতুলে টেডি। ইচ্ছের গালে হাসি ফুটল, ঝটপট বলল, জানো, আমার এরকম আরেকটা টেডি আছে, দুটোই পাপা গিফট করেছিল। এটা হোয়াইট কালারের আর একটা ব্ল্যাক। দেখো দেখো, এর আইস কেমন বড় বড়। ইউ, তুমি ভয় পেয়েছ? টেডিটা দুই হাতে আনিশার সামনে তুলে ভয় দেখানোর মতো করে ইচ্ছে, মুখের এক্সপ্রেশন এমন করে যেন খুব ভয় পাচ্ছে সে। সাথে আনিশাকে ভয় দেখানো তার একমাত্র লক্ষ্য। আনিশার ছোট্ট তর্জনী আঙুলটা দিয়ে টেডির চোখে খোঁচা মারল, পাকা পাকা গলায় বলল, দূর, আমি ভয় পাই না, আমি ব্রেভ গার্ল। বড় দাদান বলে আমি বড় হয়ে সিডি হব, ছোট দাদানকেও ছাড়িয়ে যাব। সেই জন্য আমাকে এত এত সাহসী হতে হবে। যারা ভীতু তারা কখনো। আকস্মিক কেউ একজন আনিশার কথায় বাগড়া দিয়ে বলল, এই যে পিচ্চি, এই যে তোমাকে তোমাকে বলছি। আনিশা ভ্রুকুচকে নাক ফুলিয়ে তাকালো, ইচ্ছে সরু চোখে চাইল। লোকটা আঙুল নেড়ে বলল, এই যে লাল জামা পরা পিচ্চি, তোমাকে বলছি। ওই যে তোমার পাপা ওখানে তোমাকে ডাকছে। পাপার কথা শুনে ইচ্ছে চনমনি হয়ে ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালো। কালো বাইকের উপর মাথায় কালো হেলমেট পরা একজন বসে, ঘাটটা অন্যদিকে ঘুরিয়ে। বাইকটা স্যাম নীরবের বাইকের ডিজাইনের। হেলমেট পরে ইচ্ছে অত বুঝল না, মাথা নেড়ে নেড়ে বলল, পাপা ওখানে? হ্যাঁ, তোমার পাপা তোমাকে ডাকছে, চলো আমার সাথে। ইচ্ছে উঠে যেতে নেয়, আনিশা থামিয়ে দেয়, বলে, ইচ্ছে যেও না, আমার আম্মু বলে অপরিচিতদের কথা না শুনতে, আর তাদের দাও কিছু খেতেও বারণ করে। ওটা পাপা নাকি, চলো দেখে আসি তো। আনিশা সবেগে দুপাশে মাথা নেড়ে বলল, না না, আমি যাব না। শুনলে না, নতুনভাবে বলল কোথাও না যেতে। দাঁড়াও, আমি এক্ষুনি ভাবিমণিকে ডেকে বলছি। প্রত্যাশা ওপাশ থেকে মাঝে মাঝে তাকাচ্ছে, ওরা দুটো ওখানেই চুপচাপ। মাস্ক পরা লোকটা প্রত্যাশা তাকানো দেখার সাথে সাথে উল্টো দিক ঘুরে ফোন কানে ধরে কথা বলার অ্যাক্টিং করতে থাকে। এদিকে ইচ্ছে ঘাটটা পিছনে ঘুরিয়ে রাস্তার বাইকের দিকে তাকালো, বাইকার হাত তুলে একটা বল দেখালো। এবারে ইচ্ছের চোখে খুশির ঝিলিক কুটল। সে তো কদিন আগেই পাপাকে বলের কথা বলেছিল। ইচ্ছে কোনো দিকে না তাকিয়ে ছুটতে যায়। আনিশা ছোট মানুষ, অত কিছু না ভেবে সে শুধু ভাবল ইচ্ছে কথা শুনেনি, তাই ভাবিকে বলে দিবে। ভাবি নিশ্চয়ই এর জন্য ওকে বকবে, এটা ভেবে আনিশা সামনের দিকে প্রত্যাশার আসার অপেক্ষায় থাকল। ইচ্ছে দৌড়ে যেতে গিয়ে হঠাৎ পড়ে যায়। মাস্ক পরা লোকটা তকে তকে পিছন পিছন আসছিল, এটা যেন তার জন্য সুবর্ণ সুযোগ হয়ে এলো। দ্রুত গিয়ে ইচ্ছেকে তুলে দেয়। পিছন সাইডটা একটু ফাঁকা, আর যে যার মতো ব্যস্ত। এটাই যেন মোক্ষম সুযোগ হলো মুখধারীর কাছে। সে আর কাল বিলম্ব না করে বিদ্যুৎ বেগে ইচ্ছের মুখে রোমাল চেপে ধরে। চিৎকার করার সুযোগই পেল না ইচ্ছে। এক নিমিষে শরীরটা ঢিলে হয়ে নেতিয়ে পড়তে নেয়। অজ্ঞান হতেই লোকটা পরম যত্নে কোলে তুলে নিল। বাচ্চাটার মাথায় লোকটার কাঁধে হেলে পড়ল। লম্বা পা ফেলে বাইকের কাছে আসতে হেলমেট পরা বাইকার চাপা গলায় বলল, তাড়াতাড়ি উঠে বস। ইচ্ছেকে বসাতে গিয়ে ওর বুকের সঙ্গে আঁকড়ে ধরা টেডিটা হাত ফসকে মাটিতে পড়ে যায়। লোকটা তাড়াতাড়ি সেটা তোলার জন্য ঝুঁকতেই বাইকার গালি ঝাড়ল, শালা তাড়াতাড়ি কর, মানুষ টের পেয়ে যাবে। আর তুমি আছো বাল হুতুল পুতুল তুলতে। বাইক স্টার্ট দিতে থাকে। ছেলেটি এক হাতের সাহায্যে মাটি থেকে টেডিটা তুলে বাইকে চড়তে বসতে বলল, শালা তুমি জানো না হে বড়লোকের এইসব বাচ্চারা বাপ মাকে ছাড়া থাকতে পারে, তবে এই পুতুল ছাড়া নাওয়া খাওয়া বাদ দেয়। পুতুল কোলের কাছে না নিয়ে এদের ঘুম আসে না, জ্ঞান ফিরলে পুতুল পুতুল করে কানবে, দেখো নিও। বাইক চলছে, এর মধ্যে একজন মহিলা দেখে বলে উঠল, ঘুমন্ত বাচ্চাটাকে ওভাবে নিয়ে যাচ্ছে কেন? আহারে, ঘুমিয়ে পড়েছিল বোধহয়। বাইকার স্পিড বাড়িয়ে দিল। ইচ্ছে দুজনের মাঝে, মাথাটা এপাশে ওপাশে হেলে পড়তে চাচ্ছে। বাইকার এবার কড়া গলায় হুঁশিয়ারি করে বলল, বাচ্চাটার মাথা ধরে রাখ বেটা, এর কিছু হলে কিন্তু রক্ষে নেব না ভাজনি। বাচ্চাটার গায়ে ফুলের টোকাও দিতে বারণ আছে। ভাই, এইটা কি ওই শালা এসপির মেয়ে? প্রশ্নটা কর্ণকোহরে পৌঁছতেই মুখটা বিকৃত করে ফেলল বাইকার। বিশ্রীভাবে গালি ছুঁড়ে বলল, মা এসপি? বাল ছালোর নাম বলে মাথা গরম করে দিল আবার। শালার বইয়ের গায়ে হাত দেওয়ার অপরাধে আমার ভাইটারে কি মাইরটাই দিছিল শালা। বউর কিছু করতে পারছিল না, ঠিক সময় মতো এসপি তো হাজির হয়, বউরকে সেভ করে নেয়, অথচ আমার ভাইয়ের হাতটা ভেঙে দেয় ওর বইয়ের গায়ে হাত তোলার জন্য। আবার টকবকে গরম পানির মগে জোর করে ঠোঁট ডুবিয়ে রাখে, কয় এইটা নাকি ওর বইয়ের দিকে চুমু খাওয়ার জন্য ঠোঁট বানানো শাস্তি। আপনার সে ভাই কই? ভাইয়ের সাথে আরেকজন ছিল, দুজনের ইয়াবাসহ গ্রেফতার দেখিয়ে জেলে ভরছে। তবে ভয় নাইকা, ম্যাডাম বড়লোক, অনেক টাকা দিয়েছে, উনি কথা দিয়েছে টাকার বিনিময়ে অল্প দিনের মধ্যে ছাড়িয়ে আনবে। সেজন্য মায়ের খাইছে, তবু ম্যাডামের নাম মুখে আনেনি।
আইসক্রিম বিক্রেতা 10 টাকার 20 টাকার নোট করে মিলিয়ে 2বার করে গুনতে নেয়। প্রত্যাশা বিরক্ত হয়ে বলল, আরে এতবার গুনতে হয় নাকি? ঠিকই আছে, দিন তো, বেশি দিলে তো অবশ্যই ফেরত পাবেন। টাকা হাতে নিয়ে ঘাড় ঘুরাতেই প্রত্যাশা একটু থমকে গেল। সামনেই আনিশা, কিন্তু ইচ্ছে কই? মনে হলো হয়তো শান বাঁধানো বসার জায়গার ওপাশে লুকিয়ে আছে। আবার লুকোচুরি খেলছে নাকি? চকবার হাতে নিয়ে এগোতে আনিশা দৌড়ে এলো। ঠোঁট ফুলিয়ে অভিযোগে সুরে বলল, নতুন ভাবি, ইচ্ছে তোমার কথা শোনেনি। ইচ্ছে না? প্রত্যাশা চারপাশে চোখ বুলিয়ে কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল, ইচ্ছে কই আনিশা? ওই দিকে গেছে। আঙ্গুল দিয়ে পিছন দিকে দেখায়। আনিশা? প্রত্যাশা ভয় পেয়ে তাড়াহুড়া করে বলল, ওই দিকে গেছে মানে কই গেল? এই বলে আনিশার হাত টেনে দ্রুত এগোতে থাকে। আনিশা ঘন ঘন বলে, এক লোক ইচ্ছেকে ওর পাপা ডাকছে বলতে ইচ্ছে যায়। এবারে প্রত্যাশার বুক কেঁপে উঠল, চিন্তায় গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। সামনে যাকেই পায় তাকেই প্রায় কাপা গলায় জিজ্ঞেস করে প্রত্যাশা, একটা ছোট বাচ্চা মেয়েকে দেখেছেন? লাল রঙের ফ্রক, হাতে সাদা টেডি বিয়ার, দেখেছেন কেউ? একজন মহিলা এগিয়ে এসে বলল, হ্যাঁ, একটু আগেই দেখেছি, গায়ে লাল ফ্রক, ফর্সা রং, তাই তো? প্রত্যাশা হাঁপাতে হাঁপাতে মাথা নাড়ল। জি জি, কোথায় দেখলেন? কোন দিকে গেছে? প্রত্যাশার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট, কপালের ঘাম গড়িয়ে পড়ছে। নিজেকে খুব অসহায় ঠেকছে ওর। মহিলা চমকে দিয়ে বলল, ঘুমন্ত মেয়েটাকে বাইকে তুলে নিয়ে যাচ্ছিল দুটো ছেলে। প্রত্যাশার হাত থেকে চকবার মাটিতে পড়ে গেল। হঠাৎ যেন শিরা উপশিরা অবশ হয়ে যাচ্ছে। কি করবে, কিভাবে বাড়িতে বলবে, কিছুই বুঝে উঠতে পারছে না। দিশেহারা হয়ে ফোনটা হাতে নেয় ও। প্রথমে নীরবের নম্বরে কল দিল। আশেপাশে এতক্ষণে মানুষ জড়ো হয়ে যায়, সবাই মুখ চাওয়াচাওয়ি করে এটা ওটা বলে প্রত্যাশাকে আরও বিভ্রান্ত করে তুলছে। একজন বলল, ইয়া আল্লাহ, নিশ্চয়ই ছেলে ধরা ছিল। আরেকজন ফিসফিসিয়ে বলল, ইস, অমন ফুটফুটে মেয়েটাকে মেরে ফেলবে না তো? ভয়ে প্রত্যাশার হাত পা হিম শীতর বরফ হয়ে আসে, মাথা ঝিমঝিম করছে। 2 হাতে মোবাইল চেপে ধরল কানে। প্রথমবার রিং হয়ে কেটে গেল, আবার ডায়াল করল। অস্ফুটে ফিসফিস করে বলল, প্লিজ নীরব, তাড়াতাড়ি ফোনটা তুলুন। এবারে 3 সেকেন্ডের মধ্যেই কল রিসিভ হয়। ওপাশ থেকে নীরবের শান্ত গলা, প্রত্যাশা, আমি একটু ব্যস্ত, হাফ আওয়ার্স পরে ব্যাক করি। তুমি আবার এই জন্য অভিমান করো না কিন্তু, কাজ শেষ করেই ব্যাক করব, প্রমিস জান। প্রত্যাশার বুক ধরফর করছে, গলা শুকিয়ে গেছে। জিভ দিয়ে শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে এক নিঃশ্বাসে বলল, নীরব ইচ্ছেকে পাওয়া যাচ্ছে না। হোয়াট? পাওয়া যাচ্ছে না মানে? প্রত্যাশা হোঁচট খাওয়া গলায় শর্টকাটে পুরো ঘটনাটা বলে দেয়। নীরব জোয়াল শক্ত করে আঙুল মুষ্টিবদ্ধ করে বলল কঠিন কণ্ঠে, ড্যামেট, তুমি ওদের নিয়ে বের হয়েছিলে কেন? প্রত্যাশা আর সামলাতে পারল না, শব্দ করে কেঁদে উঠল। ভাঙা ভাঙা কণ্ঠে অনুনয় করল, নীরব, প্লিজ ইচ্ছেকে খুঁজে বের করুন। আমার উপর যত রাগ করার আছে করবেন, আমি কিচ্ছুটি মনে করব না। শুধু প্লিজ ইচ্ছে কিছু যেন না হয়। ইচ্ছেকে সুস্থ সমেত দ্রুত এনে দিন। আমার জন্য ইচ্ছের কথা শেষ করার আগেই কান্নায় গলা রুদ্ধ হয়ে গেল প্রত্যাশার। নীরব জোরালো শ্বাস ফেলে, নিজেকে সামলে শান্তস্বরে বলল, টেনশন করো না, ইনশাল্লাহ ইচ্ছের কিছু হবে না, আমি আসছি। মিনিট 20 মধ্যেই নীরব উপস্থিত হয়। প্রত্যাশার চোখ দুটো ভেজা, পাশে দাঁড়ানো আনিশাও ফুপাচ্ছে। ইচ্ছের হদিশ না মেলার কষ্ট দুজনের চোখে মুখেই স্পষ্ট। কয়েকজন মহিলা ঘিরে দাঁড়িয়ে নানা কথা বলতে বলতে কৌতূহল মেটাচ্ছে। এক একজন এক এক কথা বলছে, বাসায় জানিয়েছ? তাড়াতাড়ি পুলিশ কেস করতে হবে। হঠাৎই কানে এলো বাইকের ব্রেক চাপার তীক্ষ্ণ শব্দ। সবাই একসাথে মাথা ঘুরিয়ে তাকাল। নীরব বাইক থামিয়ে দৃঢ় ভঙ্গিতে হেলমেটটা হাতলে ঝুলিয়ে দিল। চোখে মুখে অগ্নিগর্ভ দুশ্চিন্তা, লম্বা লম্বা পায়ে এগিয়ে আসছে। ভিড়ের সামনে এসে দারাজ গলায় ডাক দিল, প্রত্যাশা। প্রত্যাশা তৎক্ষণাৎ মাথা তুলে তাকায়। সামনের মহিলারা ইউনিফর্ম পরা নীরবকে দেখে বিস্ময়ে চেয়ে আছে। এক মুহূর্ত দেরি না করে প্রত্যাশা দৌড়ে নীরবের সামনে এসে দাঁড়াল। ভেজা চোখে ব্যাকুল হয়েছে, ভাঙা কণ্ঠে বলল, নীরব, আমি। প্রত্যাশার কোনো কথা না শুনে নীরব শুধু বলল, বাসায় যাবে, চলো। প্রত্যাশা ব্যাকুল কণ্ঠে অপরাধীর মতো বলল, ইচ্ছেকে না নিয়ে কি করে বাড়ি যাই? ইচ্ছে আমার সাথে এসেছিল, আমি ওকে ছাড়া কোন মুখে বাসায় যাব? নীরব চোয়াল শক্ত করে তাকাল, বলল,
তুমি বাসায় না ফিরে এখানে থাকলে ইচ্ছেকে পাওয়া যাবে? যাবে না, তাই পাগলামি করো না। ফার্স্ট বাসায় চলো, তোমাকে নিরাপদে রেখে তারপর আমি আমার কাজ করব। ইচ্ছেকে পাওয়া যাচ্ছে না এই খবর এতক্ষণে ছড়িয়ে পড়েছে। নীরব ওদেরকে বাসায় দিয়ে দরজার সামনে থেকেই চলে যেতে নয়। নিহারিকা পিছু ডাকলেন। এক আকাশ উদ্বেগ উৎকণ্ঠা মিশিয়ে বললেন, নীরব বাবা, মেয়েটাকে সহি সলামতে পাওয়া যাবে তো? কি থেকে কি হয়ে গেল? বিপদ যেন পিছুই ছাড়ছে না, একটুও ফুরসত মিলছে না। কবে যে একদণ্ড স্বস্তি মিলবে? ইয়া আল্লাহ, কোন পাপে আজ আবার আমার নাতনিটাকে হারাতে বসেছি? যেভাবেই থাকুক সুস্থ রেখো। এটা ওটা বলে হা হুতাশ করতে থাকেন নিহারিকা। শর্মিলা মেয়ের ওপর চোটবার দেখাতে নেন। ওর জিদ থেকেই এত কিছু ঘটল। নিহারিকা চেঁচিয়ে উঠলেন, থামো তো, আমার আর ভালো লাগছে না। এইটুকু মেয়েকে দোষ দিয়ে কি হবে? বড়গোলা যখন কেয়ারলেস, দায়িত্ব নিয়ে গেছে অথচ পালন করতে পারে না, একটা অঘটন ঘটিয়ে এসেছে। নীলসা হঠাৎ ধীর স্বরে বলে উঠল, মা, কেউ যদি আগে থেকে ওত পেতে থেকে তাহলে কি করার বলুন? আমার মনে হয় আগে থেকে এটা প্ল্যান করা। প্রত্যাশা হয়তো তাদের কাজটা না বুঝে সহজ করে দিয়েছে। এভাবে না হোক অন্যভাবেও তো এরকম কিছু হতে পারত। প্রীতির কপালে চিন্তার ভাঁজ। ফোনটা কানে। ভাইয়ের কাছে অসহায় সুরে বলছে, ভাইয়া, ইচ্ছেকে পাওয়া যাচ্ছে না। এখন কি করব ভাইয়া? আমার ভীষণ টেনশন হচ্ছে। বুঝতে পারছি না কে এমন করতে পারে। ইচ্ছের সাথে শত্রুতাই বা কিসের? ছেলে ধরা হতে পারে, আটকে রেখে মুক্তিপণ দাবি করতে পারে, কিন্তু কথা হলো, যাই হোক, ইচ্ছের যেন কোনো ক্ষতি না করে বসে। আচ্ছা প্রীতি, তুই নীরবের সাথে কথা বলেছিস? তেলে বেগুনে জ্বলে উঠে বলল প্রীতি, নীরবের কেয়ারলেস বউয়ের জন্য আজ এমন হয়েছে। এর জবাবদিহিতা ওর বউসহ নীরবকে করতে হবে। আর নীরবের কাছে কিসের কথা বলতে যাব? ওর কাছে হেল্প চাইব? ইচ্ছেকে খুঁজে দিতে বলবো? মাই ফুট! আমাদের কি লোকজন কম আছে নাকি? ওর থেকে উচ্চপদস্থ কর্মকর্তার সাথে আমার মায়ের খাতির আছে। সার্থক কথা না বাড়িয়ে বলল, টেনশন করিস না, আমি এক্ষুনি আসছি। যত দ্রুত সম্ভব ইচ্ছেকে তোর কাছে ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা থাকবে। প্রীতি ফোনটা হাতের মুঠোয় চেপে ধরল। হুইলচেয়ারে বসা মায়ের দিকে অসহায় চাউনিতে চেয়ে অনুরোধের সুরে বলল, প্লিজ মা, জলদি কিছু একটা করো। আমার ভীষণ টেনশন হচ্ছে। ইচ্ছে কোথায়, কিভাবে আছে, আমি জাস্ট নিতে পারছি না। তানিয়া দিল্লিপ্ত মুখে বসে। প্রীতি হাতের তালুতে মুখ ঢেকে নিল। পরপর দম ফেলে দাঁত কড়মড়িয়ে বলে উঠল, যা রাগ ওই মেয়েটার উপর হচ্ছে না, হাতের কাছে পেলে সজোরে দুটো থাপ্পড় দিতাম। প্রীতি মায়ের মুখ পানে তাকিয়ে তিরিক্ষি হয়ে বলল, এভাবে চুপ করে বসে থাকবেন? তানিয়া একটু নড়ে চড়ে উঠলেন, বললেন, নীরব নিশ্চয়ই বসে নেই। প্রীতি তেজি কণ্ঠে বলল, নীরবের অপেক্ষায় প্রীতি বসে আঙুল চুষতে চায় না। নীরব খুঁজে বের করার আগেই আমরা বের করব। তুমি আর্জেন্ট ইচ্ছেকে খুঁজে বের করো। আশা করি তোমার লোকের অভাব নেই। তানিয়া শান্ত গলায় বলল, তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করছি। ঘড়ির কাঁটা রাত 1টা ছুঁয়েছে। নিস্তব্ধ কক্ষে দুজন মানুষ। নীরবের চোখ গেথে আছে ল্যাপটপের স্ক্রিনে। সামনে ঝুঁকে টেবিলে হাত দুটো ঠেস দিয়ে রেখে দাঁড়িয়ে আছে সে। ল্যাপটপের নীল আলোয় চোখ দুটো শিকারী বাজ পাখির মতন জলজল করছে। পেছনে দাঁড়ানো তানভীর ফাঁকা ঢোক গিলে বলল, স্যার, ইচ্ছেকে কিডন্যাপ করে আসলে লাভটা কি? মানে উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি কি হতে পারে? মাথায় কিছুই আসছে না। নীরব দৃষ্টি না সরিয়েই শান্ত গলায় বলল, উদ্দেশ্য 2টা হতে পারে। 1, ব্ল্যাকমেইল করে ডেটা মুছে ফেলতে বলা। 2, চাপের মধ্যে রাখা। তানভীর কপালে ভাঁজ ফেলে আবার বলল, কিন্তু স্যার, যদি ব্ল্যাকমেইল করার জন্যই হয় তাহলে এখনো পর্যন্ত ফোন দিল না কেন? নীরব গভীর নিঃশ্বাস টেনে ঠান্ডা স্বরে উত্তরে বলে, সেটাই ভাবছি। মনে হচ্ছে নতুন কোনো খেলা শুরু করতে যাচ্ছে, কিন্তু ওরা ভুলে গেছে এই খেলাতেই আজ নিজেরাই ফাঁদে পা দিল। যে প্রমাণ আজ কমাস ধরে খুঁজছি, নিজেদের বোকামিতেই সেটা অনায়াসেই পাইয়ে দিল। নিজের ষড়যন্ত্রে নিজেই ধরা খেল। এখন কি করবেন? যা করার ভোরের আলো ফুটলে। চাইলেই সব সম্ভব নয়, কিছু নিয়মকানুন আছে তো। জি স্যার। এদিকে রাতে ফোন দিয়ে প্রীতি প্রত্যাশা সহ বাড়ির সবার উপর রাগ ঝাড়ে। তাদের ওখান থেকেই মেয়েটা নিখোঁজ হল, এটা তাদেরই ষড়যন্ত্র। হেনো তেনো বলে ফ্যাকালো। ঘড়িতে সকাল 9টা বাজে। গোটা রাত পেরিয়ে গেল, ইচ্ছের খোঁজ মেলেনি। চিন্তায় 2 চোখের পাতা, কোড়রি এক হয়নি।
এখন অবধি গলা দিয়ে খাবারও নামেনি। সবাই ভীষণ চিন্তিত। নীরব রাতে বাসায় ফেরেনি। এর মধ্যে ডোরবেল বাজতেই পরি দরজা খুলে দেয়। নিহারিকার শব্দ শুনে আশা নিয়ে আসেন, হয়তো ইচ্ছের খবর পাওয়া যাবে। নীরব এসেছে, কিন্তু তার ভাবনায় গুড়ে বালি। একজন পুলিশ অফিসার, পিছনে দুজন লেডি কনস্টেবল। ওসি জিজ্ঞাসুগলা বলে, ইয়ান্নুর প্রত্যাশাকে? শর্মিলাও উপস্থিত হয়। নীরব এসেছে ভেবে প্রত্যাশা রুম থেকে ত্রস্ত বেরিয়ে আসে। পুলিশের মুখে নিদের নাম শুনে চমকে তাকাল। নিহারিকা কপালে সূক্ষ্ম ভাঁজ নিয়ে পাল্টা জিজ্ঞেস করেন, কেন, তাঁকে কি দরকার? ওসি সোজাসাপটা বলে, 5 বছর বাচ্চা মেয়ে ইচ্ছে, তাকে গতকাল থেকে পাওয়া যাচ্ছে না। সেই ইয়ান্নুর প্রত্যাশার সাথেই ছিল। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় যেতে হবে। বাড়িতে ছেলেরা কেউ নেই। নিহারিকা অবাক গলায় বলেন, প্রত্যাশাকে থানায় যেতে হবে মানে? ওনার নামে কেস হয়েছে। প্রত্যাশা শাশুড়ির কাছে এসে দাঁড়াল। থমকে গেল সবাই। শর্মিলা বললেন, প্রত্যাশার নামে কেস হয়েছে মানে? কে কেস করেছে? ইচ্ছের কথা টান দিয়ে কেড়ে নেয় প্রীতি। পিছন থেকে নির্ভীক চিত্তে এগিয়ে আসতে আসতে বলে, আমি করেছি কেস। প্রীতি এগিয়ে যায় ঠিক প্রত্যাশার সামনে। শাশুড়ি পাশেই ছিল। রাগী দৃষ্টিতে তাকিয়ে বললেন নিহারিকা, তোমার মাথা পুরোপুরি গেছে নাকি? প্রীতি কথা কানেই তোলে না। ও প্রত্যাশার বাহু খাবলে ধরে বলল, আমার মেয়েটাকে কোথায় রেখেছ? বলো। আমি জানি না। আলবাত জানো, তুমি কিছু করেছ ইচ্ছের সাথে, নইলে ইচ্ছে নিখোঁজ, অথচ নীরব নির্লিপ্ত। ও কেন এখনো ইচ্ছেকে বের করল না? তার মানে ঠিক জানে তুমি ইচ্ছের সাথে খারাপ কিছু করেছ। ইচ্ছের কিছু হলে তোমাকে ছাড়ব না। কথা শেষ করে প্রীতি হাত ওঠায়, প্রত্যাশার গালে থাপ্পড় বাড়তে হাত তোলে। প্রত্যাশা চোখ খিচ মেরে মাথাটা ঘুরিয়ে নেয়। প্রীতির হাতটা নিহারিকা ধরে ফেলে। এক ঝটকায় প্রীতির হাত ছেড়ে দিয়ে উল্টো ঠাস করে প্রীতির গালে সপাটে চড় বসিয়ে দেন। পরপর 2টো চড় দিয়ে থামলেন। হাঁপাতে হাঁপাতে বললেন, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। আমার সামনে আমার নীরবের বইয়ের গালে হাত তুলতে যাও, আমার বাড়ির মান সম্মান পানিতে ডোবাতে আমার বাড়ির বইয়ের নামে কেস করো। কতটা বেপরোয়া ভাবতে পারছো তুমি? এতটা ডেসপারেট মেয়ে আমি জনমে দেখিনি। অসভ্য মেয়ে মানুষ। প্রীতি গালে হাত দিয়ে আগুন চোখে তাকাল। ফোঁস করে উঠে বলল, ওর জন্য আমার মেয়ে নিখোঁজ। আপনাদের একবার আমার মেয়ের কথা চিন্তা হচ্ছে না? নিহারিকা বলেন, প্রত্যাশাকে দেখেই অমন মনে হয় ও কখনো তোমার মেয়ের ক্ষতি করতে পারে? আমি অত শত জানি না। আমার মেয়েকে আমার কাছে চাই। যতক্ষণ আমার মেয়েকে পাচ্ছি না ততক্ষণের জন্য হলেও প্রত্যাশাকে লকআপে থাকতে হবে। অফিসার দাঁড়িয়ে আছেন কেন? আপনাদের কাজ করুন। মধ্যরাতের চাঁদ। লেখনীতে মুস্তারিন মুসাররাত। পর্ব 50। ইচ্ছে করছে নিজ হাতে শাস্তি দিতে, একদম শুট করে দিতে। শুট করে। প্রীতির চোখে মুখে ভয়ের লেশটুকু নেই, মরারও যেন ভয়ডর নেই ওর। একজোড়া নির্ভয় চাহিনীতে নীরবের মুখপানে চেয়ে রইল নির্বিকার। অথচ কপালে রিভলভার ঠেকানো, সামনে দাঁড়ানো নীরবের চোখ মুখে রাগ ক্রোধের সাথে এক আকাশসম ঘৃণা স্পষ্ট। উপস্থিত সবার চোখে মুখে আতঙ্কের ছাপ। সার্থক দীর্ঘশ্বাস ফেলে মাথা নুইয়ে নিল। প্রচণ্ড অসহায় ঠেকছে। আদরের বোন নিজের পরিণাম নিজে ডেকে এনেছে। এখন আর কিছুই যে করার নেই। নীলাশা ভ্রু কুচকে আওড়ায়। আগেই ভেবেছিলাম একদম সুবিধার মেয়ে নয় প্রীতি। আজ তো স্বচক্ষেই দেখছি কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। কপালে বন্দুক ঠেকানো, অথচ কেমন নির্লিপ্ত আছে। চোখে মুখে এক ফোঁটা ভয়ও নেই। প্রত্যাশা চোখ বড় বড় করে তাকাল। মনে মনে ভাবল, এই রে, এএসপি সাহেব সত্যি সত্যি গুলিটুলি করে দিবে না তো? ভাবনার ছেদ ঘটল শাশুড়ি মায়ের কথা শুনে। নিহারিকা সহসাই বলে উঠলেন, নীরব বাবা, ইচ্ছে কোথায়? বাচ্চা মেয়েটার কোনো খোঁজ পেয়েছিস? নীরবের শান্ত জবাব, ইচ্ছে সুস্থ আছে, সেফ আছে। কথাটা শোনার সাথে সাথেই নিহারিকা স্বস্তির শ্বাস ফেলে মনে মনে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। প্রত্যাশা বুকের ওপর ডান হাতটা রেখে দম ফেলল। এতক্ষণে যেন মাথার উপর থেকে চিন্তার পাহাড়টা ক্ষণিকের জন্য হলেও সরল। প্রীতি অসহায় চোখে নীরবের মুখ পানে তাকাল। কণ্ঠে ব্যাকুলতা নিয়ে বলে উঠল, ইচ্ছে কোথায় আছে? ইচ্ছে, আমি ওর কাছে যেতে চাই। ইচ্ছে তোমার খুব খুব কাছেই ছিল। কাছেই ছিল মানে? নীরব হেয়ালি না করে বলো, ইচ্ছে কোথায় আছে? রিভলভার ধরা হাতটা নামিয়ে নিয়েছে নীরব। চোয়াল কঠিন করে প্রশ্ন ছুড়ল, ইচ্ছে কোথায় ছিল সেটা জানার আগে
তোমার জানা দরকার ইচ্ছেকে আসলে কে কিডন্যাপ করিয়েছে। প্রীতি কম্পমান স্বরে জিজ্ঞাসা করল। কে? টেডির ভেতরে রাখা ক্যামেরা ডিপার্টমেন্টে সিকিউর সার্ভারে লিঙ্ক করে রাখা ছিল। গতকাল প্রত্যাশা আর আনিশাকে বাসায় পৌঁছে দিয়ে এক মুহূর্ত বিলম্ব না করে সোজা অফিসে চলে আসে নীরব। নিজের অফিস কক্ষের দরজাটা ভিজিয়ে সোজা ল্যাপটপ নিয়ে বসে নীরব। উত্তেজনায় বুকের ভেতরকার ধুকপুক শব্দটা কানে বাজছে। আঙ্গুল কিবোর্ডে রেখে জোরাল শ্বাস টেনে নিল। দ্রুত পাসওয়ার্ড টাইপ করে ল্যাপটপ চালু করল। ঘামে ভিজে গেছে কপাল। ভ্রু কুচকে টেনশন জমাট বাঁধছে। প্রতিটা সেকেন্ড যেন এক একটা ঘণ্টা ঠেকছে। আঙুলগুলো ত্রস্ত চালিয়ে ফটাফট ইউজার নেম টাইপ করল। তারপর পাসওয়ার্ড দিয়ে সিকিউর সার্ভারে ঢুকল। স্ক্রিনে লিখল, অথেন্টিকেশন সাকসেসফুল। 1 সেকেন্ডের জন্য নিঃশ্বাস আটকে গেল। সাথে সাথেই ঢুকে গেল রিমোট অ্যাক্সেস পোর্টালে। টেডি বিয়ারের ক্যামেরার আইডি সেখানে আলাদা কোডে রেজিস্টার করা ছিল। ক্লিক করতেই সংযোগ শুরু হয়। নিচের অধরে দাঁত চেপে ধরল নীরব। চোখ স্থির করে তাকিয়ে রইল। স্ক্রিনে একের পর এক শব্দ ভেসে উঠল। কানেক্টিং, সিকিউরিং চ্যানেল, কানেকশন এস্টাবলিশড। কানেক্ট হতেই ডান হাতের আঙ্গুল মুষ্টিবদ্ধ করে অস্ফুটে বলে উঠল নীরব, ইয়েস। পরপরই স্ক্রিনে ভেসে উঠল ঝাপসা ফুটেজ। লাইভ ফুটেজ দেখা যাচ্ছে। মৃদু আলোয় পুরনো ফার্নিচারে ঠাসা একটা রুম। নিঃসন্দেহে এটা কোনো বড়লোক বাড়ির স্টোর রুম। হঠাৎই নীরবের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সিঙ্গল একটা খাটে ইচ্ছে। ঘুমিয়ে আছে কি অজ্ঞান, বোঝা দেয়। ভিজুয়াল দেখে ক্লু খুঁজতে থাকে। লাইভ ফিডে ইচ্ছেকে দেখে বুক মোচড় খেলেও মাথায় দ্রুত একটা চিন্তা খেলে গেল নীরবের। এর আগে কি হয়েছে? কিভাবে ইচ্ছেকে ধরে নিয়ে এলো? এটা ভেবে কিবোর্ডে শর্টকাট টিপল। স্ক্রিনে ভেসে উঠল, অ্যাক্সেসিং প্রিভিয়াস রেকর্ডিংস। ইচ্ছে নিখোঁজ হবার টাইমের দিকে গিয়ে এক এক করে ফুটেজ স্ক্রল করতে লাগল। ক্যামেরাটা ভিডিও অডিও দুটোই ক্যাপচার করে। বাইকার আর সাথেকার ছেলেটির কথোপকথন শুনে নীরব ক্লিয়ার হয় প্রত্যাশাকে ক্ষতির জন্য গুন্ডা ভাড়া করেছিল প্রীতি। মাস্টারমাইন্ড ছিল প্রীতি। ডাবে ড্রাগ মেশানোর কথা প্রীতি নিজ মুখেই স্বীকার করে। সার্থকের কথা সেদিন পুরোপুরি বিশ্বাস হয়নি নীরবের। কারণ সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রত্যাশাকে স্বাভাবিক করতে লেবুর শরবত সার্থক অ্যারেঞ্জ করে। প্রত্যাশাকে বাসেও ঠিকমতো সেই পৌঁছে দেয়। সুযোগ নেয়ার কিছু চোখে পড়ে না। প্রীতির ওপর প্রমাণ থাকা সত্ত্বেও কটা চড় দিয়ে নীরব থেমে যায়। রাগ ক্ষোভ কন্ট্রোল করে। তানিয়ার রিকোয়েস্টে আর বাড়তি কথা বলে না। তবে এসবের পেছনে সূক্ষ্ম অভিসন্ধি ছিল। এই ঘটনার মাসখানেক আগেই মাদক চোরাচালানের কেসটা হাতে আসে। ইচ্ছের জন্য ছাড়াও এই বাড়িতে আসা যাওয়ার একটা গোপন কারণও ছিল। সেই গোপন কারণের জন্যই প্রীতিকে সাময়িক ছাড় দেওয়া হয়। নোংরা অপরাধ করলেও বড় কোনো স্টেপ নেওয়া হয় না। নীরব আবার লাইভ ফিডে আসে। সময় যায়, কাউকেই দেখা যায় না। নীরব রাতে বাসায় ফেরে না। কিছু কাগজপত্র রেডি করতে থাকে আর মাঝে মাঝেই ফুটেজ চেক করে। রাত 10টার দিকে অন্ধকার রুমে আলো জ্বলে ওঠে। সাথে সাথেই সব কিছু ফকফকা হয়, সাথে মৃদু শব্দ শোনা যায়। ক্র্যাচের ভর করে এগিয়ে আসছেন কোনো একজন। ইচ্ছের হাত দুটো বাঁধা, চোখেও পাতলা কাপড় বাঁধা। খানিক আগেই জ্ঞান ফিরেছে। সাউন্ড প্রুফ রুম। সামনের ব্যক্তি এগিয়ে এসে ইচ্ছের সামনে খাবার ধরে। ইচ্ছে বোধহয় না করল। সে কান্না করছে। ব্যক্তিটি গলার ভয়েস চেঞ্জ করে মোটাস্বরে বলে, খাবার শেষ করলেই তাকে বাসায় দিয়ে আসবে। এরকম বলে কয় অল্প কিছু খাওয়ায়। তারপর ইচ্ছের ডানা ইঞ্জেকশন পুশ করে। দৃশ্যটা দেখার সাথে সাথেই নীরবের চোয়াল শক্ত হয়ে আসে। রাগে মাথা ফেটে যাচ্ছে। ঘুমের ইঞ্জেকশন ছিল যাতে কান্নাকাটি না করে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। এরপরের দৃশ্য দেখে নীরব সহ উপস্থিত অপর অফিসারের চোখ কপালে উঠে যায়। ক্র্যাচের ভর করে দাঁড়িয়ে থাকা ব্যক্তি দেয়ালে টানানো একটা পুরনো পেইন্টিংয়ের সামনে যায়। একটা রিমোটের বোতাম টিপতেই পেইন্টিং সহ দেয়াল যেন পাশে সরে যায়। আসলে একটা ডোর বানানো ছিল, যা পেইন্টিং দিয়ে ঢাকা। ভেতরে রাখা কিছু ফাইল, স্যাটেলাইট ফোন আর নগদ টাকা ভর্তি ব্যাগ। একটা চেয়ার টেনে বসে গেল ফোনের সামনে। মহিলাটার পরনে শুভ্র রঙের শাড়ি, মুখে কালো মাস্ক। ওপাশ থেকে এক বিদেশি মুখ ভেসে উঠল। ভাঙা বাংলায় এসে বলল, নেক্সট কনসাইনমেন্ট রেডি তো? খুব স্পষ্ট গলায় বলল। যদিও একটু সমস্যা আছে, তবে সব আগের মতো চলছে। কেউ কিছু টের পাবে না। খান পরিবারের ইতিহাস সেই আদিম থেকেই ভীষণ অন্ধকার। তানিয়ার বাবা শুরু করেছিলেন গাঁজার ব্যবসা দিয়ে। পরে ধীরে ধীরে প্রসার বাড়ে। ছেলেরা বাবার সাথে যেমন রাজনীতিতে সক্রিয় হয়, তেমনি ব্যবসাতেও জড়ায়। বড় ছেলে আজিজ মেয়র হওয়ার পর সাবেক চেয়ারম্যান বাবার ব্যবসার দায়িত্ব নিজ হাতে নেয়।
গাঁজা থেকে আস্তে আস্তে হাত বাড়ায় ড্রাগ চোরাচালানে। এ নিয়ে কেসও হয়েছিল, কিন্তু কোনো অফিসার টাকার কাছে হেরে গেছে, কেউ বা ভয় মুখ খুলতে পারেনি। ক্ষমতার অপব্যবহার করে শুধু তাই নয়, উপর মহলের ক্ষমতাধর লোকজন পেছনে থাকায় দিব্যি ব্যবসা চালিয়ে গেছে তারা। আজিজ, তারপর ছোট ভাই সহ চাচাতো ভাইয়ের মৃত্যুর পর সবাই ভেবেছিল ব্যবসা বন্ধ হয়ে গেছে, কিন্তু কয়েক মাস আগে নতুন করে মাদক পাচারের কেস সামনে আসে। এর তদন্তের দায়িত্ব পড়ে এএসপি নীরবের হাতে। স্পেশাল ব্রাঞ্চ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এটা সেই পুরনো সিন্ডিকেটের কাজ, মানে এখনও সক্রিয়, শুধু নতুন নেতৃত্বের আড়ালে চলছে। নীরব ক্লায়েন্ট সেজে 2 মাস আগে এক ডিলারকে ধরেছিল। রিমান্ডে নিয়ে ঘাম ঝরানো জেরা করা হলেও মুখ খুলতে পারেনি। সে শুধু বলেছে আসল লিডারকে কখনো দেখেনি, সব নির্দেশ আসে পর্দার আড়াল থেকে। স্পেশাল ব্রাঞ্চের মিটিংয়ে তখন উঠে আসে খান পরিবারের দিকে নজর রাখা হয়েছে, কিন্তু তেমন কিছু ধরা পড়েনি। ছেলে ডাক্তারি নিয়ে ব্যস্ত, মেয়ে তার পেশা নিয়ে থাকে, বাড়িতে থাকে শুধু বৃদ্ধা মা। হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না, তাকে সন্দেহ করার প্রশ্নই আসে না। তবে নতুন করে পাওয়া কিছু তথ্য ঘুরে ফিরে বারবারই খান পরিবারকেই সন্দেহের তালিকায় ফেলছিল। বাইরে থেকে সব স্বাভাবিক দেখালেও ভেতরে যেন কিছু লুকানো রহস্য আছে। সেই রহস্যের সমাধানের জন্য 5 সদস্যের একটি স্পেশাল টিম গঠন করা হয়। বলা বাহুল্য, সেখানে নীরবও আছে। সবচেয়ে অবাক করা ব্যাপার, হুইলচেয়ারে বসা অক্ষম এক মহিলা, যাকে সবার চোখে অসহায় মনে হয়, তার উপরেই এবার নজরদারি শুরু হয়। 5 সদস্যের মিটিংয়ে সলা পরামর্শ করে পুরো ছক কষা হয়। সন্দেহ যতই ক্ষীণ হোক, প্রমাণ জোগাড় করাই আসল লক্ষ্য। ইচ্ছে টেডিবিয়ারের 2টো চোখকে নিখুঁতভাবে বসিয়ে দেওয়া হয় গুপ্ত ক্যামেরা। 2টো টেডিবিয়ার দেয়া হয়। নীরব কৌশলে বলে একটা সবসময় নিচে রাখতে, নিচে খেলা করবে, আর একটা উপরে মা যেখানে সেখানে খেলতে পারে। ইচ্ছে পুরো বাড়ি ঘোরে। টেডি নিয়ে ঘোরা খেলার অভ্যেস তার ছোট্ট থেকেই, সেই সুযোগটাই নেওয়া হয়। তবে আশ্চর্যের বিষয়, 2 মাস ছুঁই ছুঁই হলেও টেডির ক্যামেরায় খুব সাধারণ ফুটেজই ধরা পড়ছিল। সন্দেহজনক কারো আগমন, তানিয়ার সাথে সাক্ষাৎ, তেমন কিছুই চোখে পড়েনি। ফুটেজ দেখে নীরব আওড়ায়, পিপিলিকার পাখা গজে মরিবার পালে। ঠিক মিসেস খান এবারে নিজের জন্য খোঁড়া গর্তেই নিজে পড়েছেন। বেশি চালাকি করে ইচ্ছেকে তার বাড়িতেই রেখেছিল, কারণ নিজ বাড়িতে কিডন্যাপ করে রাখবে এটা ভুলেও মাথায় আসবে না। পুরো শহর থেকে শুরু করে দেশ তন্ন তন্ন করে খুঁজলেও নিজ বাড়ির কথা ঘূর্ণাক্ষরেও কারো মাথায় আসবে না, আর ইচ্ছেকেও পাবে না। সাথে থাকা অফিসার মাথা নেড়ে সহমত পোষণ করল। ক্র্যাচে ভর দিয়ে চলা মানুষটি আর কেউ নয়, স্বয়ং তানিয়া খান। ভদ্র ভালো মানুষই সেজে থাকার আড়ালের রূপটা আজ প্রমাণসহ আইনের সামনে। টিমের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় আগামীকাল একটা চালান যাচ্ছে, সেই সময় হাতে নাতে ধরা। এর মধ্যে ওই বাড়ির চতুর্দিকে সিভিল ড্রেসে পুলিশ রাখা হয়, যাতে কোনোভাবে ইচ্ছেকে অন্য কোথাও সরিয়ে না দেয়। প্রীতির উত্তরে নীরব বলল, ইচ্ছেকে কিডন্যাপকারী অন্য কেউ নয়, স্বয়ং মিসেস খান, তোমার জন্মদাত্রী পানিয়া খান। সার্থক থমকে গেল। প্রীতি অবিশ্বাস্য চোখে তাকালো, বলল, মিথ্যে, মিথ্যে বলছো তুমি। নীরব মোবাইল অন করে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখালো। নিজেদের স্টোররুম চিনতে প্রীতির 1 সেকেন্ড দেরি হয় না। সেখানে ইচ্ছেকে দেখে শিউরে উঠল। প্রীতি বলল, ইচ্ছে ওখানে? ওখানে কি করে? কখন? কিভাবে? স্টোর রুমের চাবি সবসময় মায়ের কাছেই থাকে, মা অবশ্য কাউকেই ওই রুমের ধারে কাছে ঘেঁষতে দেয় না। প্রীতি মনে মনে উত্তর ভেবে নিল, তবে কি বাড়ির পিছন গেট দিয়ে? পেছন গেটের সাইডে তো স্টোর রুমের একটা দরজাও আছে। নিহারিকা শিউরে উঠলেন, কণ্ঠে ঘৃণা মিশিয়ে বললেন, ইয়া আল্লাহ, এরা মানুষ নাকি পশু? পশুও ওদের থেকে ভালো। ওদেরকে আমি হাড়ে হাড়ে চিনি, এই জন্য ওদের নাম শুনলেও গাহা কাঁটা দিয়ে ওঠে। ঘেন্নাই মুখ ফিরিয়ে নি। ওরা নিজ স্বার্থের জন্য সব করতে পারে। পাপ করতে করতে ওদের ভেতর এতটুকু মনুষ্যত্ব নেই। সবাই অবাক হলেও আমি অবাক হচ্ছি না। ছি ছি ছি, এইটুকুনি একটা বাচ্চা, তাও নিজের নাতনি। মা কেন ইচ্ছেকে কিডন্যাপ করতে যাবে, অস্থির প্রীতির মাথায় ধরছে না। প্রীতি ঠোঁট জোড়া ভিজিয়ে বলল, মা মা কেন ইচ্ছেকে কিডন্যাপ করতে যাবে? আমার বিশ্বাস হচ্ছে না। মেরুদণ্ড টান টান করে শটান দাঁড়িয়ে নীরব, চোখে মুখে বুদ্ধিপ্ত ভাবটা ফুটিয়ে বলল, যে কারণে তোমার মা তোমাকে উস্কে ছিল এই বাড়িতে এসে পেনড্রাইভটা খুঁজে বের করতে। সেই পেনড্রাইভের ডেটা মুছে ফেলতে ব্ল্যাকমেল করার জন্য ইচ্ছেকে কিডন্যাপ করা হয়।
ইচ্ছেকে সরিয়ে নীরবকে চাপের মধ্যে রাখা। আবার তোমাকে দিয়ে প্রত্যাশার নামে কেস করানো, এটাও তোমার মায়ের প্ল্যান। ইচ্ছে নিখোঁজ, প্রত্যাশা থানায়, যাতে আমি সব দিক থেকে হতাশায় থাকি। সেই মুহূর্তে ইচ্ছেকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে পেন ড্রাইভ থেকে ডেটা রিমুভ করতে বলা। ইচ্ছে ফিরলেই প্রত্যাশার নির্দোষ প্রমাণ হবে। ইচ্ছে আর প্রত্যাশা দুজনের জন্যই তাদের কথা রাখতে বাধ্য হব। এটা মিসেস খানের প্ল্যান ছিল, বাট তার সব প্ল্যান জলে গেল। যদিও যে সকল তথ্য আছে তার ভিত্তিতে খুব শীঘ্রই পুরনো সিন্ডিকেটকে ছায়া দিয়ে পরিচালনা করা মাস্টারমাইন্ড মিসেস খানকে আইনের আওতায় আনা হতো, সেটা আরও উপযুক্ত প্রমাণসহ হচ্ছে। ব্যাপারটা মন্দ নয়। নীরবের পেন ড্রাইভে আছে ড্রাগ সিন্ডিকেটের আসল চেহারা ফাঁস করে দেওয়ার মতো কিছু তথ্য। বিদেশি ব্যাংক লেনদেন, সাপ্লাই রুট, আরও কিছু প্রমাণ সেখানে গচ্ছিত রয়েছে। এমনকি উচ্চপদস্থ কিছু মুখোশধারীর সাথেও সরাসরি যোগাযোগের রেকর্ড রয়েছে। মীর জাফরের মতো বিশ্বাসঘাতকের মাধ্যমে খবরটা তানিয়ার কানে পৌঁছে যায়। তারপর সে প্রীতিকে বলেন, কোনোভাবে যদি নীরবের কাছ থেকে ওই পেন ড্রাইভটা আনা যায়, বিয়েবাড়িতে সবাই ব্যস্ত থাকবে, তার মধ্যে সবার অগোচরে কাজটা করা গেলে ভালো হয়। ক্যাডেটে পড়া, তারপর মেডিকেলে পড়ার সুবাদে সার্থকের বেশি সময় বাইরেই কেটেছে। মায়ের এই রূপের সাথে সে পরিচিত নয়। মাই হয়তো টের পেতে দেয়নি। সার্থক হতভম্ব হয়ে গেল। প্রীতির চোখ টলমল করে উঠল। কাল রাত থেকে কিছুই খেতে পারেনি, দু চোখের পাতা এক হয়নি। যতই মেয়ের প্রতি উদাসীন হোক, মা তো অদৃশ্য একটা টান থেকেই যায়। বারবার মেয়ের ইনোসেন্ট মুখটা চোখের তারায় ভাসছিল। বুকের ভেতর কষ্ট হচ্ছিল। রাত থেকে মাই তো প্রত্যাশাকে দায়ী করে কেস করার জন্য ইন্ধন জুগালো। এখন এসব শুনে প্রীতির দম বন্ধ হয়ে আসছে। আসলে কাউকে ঠকানোর শাস্তি প্রকৃতি বোধহয় রিটার্ন দেয়, ঠিক নিজেকেও ঠকতেই হয়। নীরবের বজ্রকণ্ঠের হুঙ্কারে প্রীতি সম্বিত ফিরে। নীরব বলল, নিবিড়কে তুমি কখনো ভালোবাসোনি? তোমার মায়ের কথা মতো ওকে বিয়ে করেছিলে, রাইট? আরেকটা কথা যা নীরব জানে, তবুও চেপে গেল, রুচিতে বাঁধল। মা বউ ছোট মার সামনে কথাটা তুলতেও দ্বিধা হলো। প্রীতি অবাক চোখে তাকালো। নীরব তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, অবাক হবার কিছু নেই। ইচ্ছের টেরিতে ক্যামেরা ছিল, ও সোফায় বসে খেলছিল। তোমার মা আর তোমার মায়ের কথোপকথন থেকে জানি। এখন বলো, নিবিড়ের সাথে ঠিক কি করেছিলে? নিবিড়ের খাবারের ড্রাগ তুমিই দিতে, রাইট? প্রীতি তড়িৎ দুপাশে মাথা নাড়ল, বলল, আমি জানি না, আর আমি কিছু করিনি, এটা সত্যি। সাথে সাথে দাবাং মার্কা একটা চড় পড়ল প্রীতির মাখনের মতো নরম গালে। নীরব চেঁচিয়ে উঠল, একদম মিথ্যে বলবে না, তুমি সব জানো। প্রীতি গালে হাত রেখেই উচ্চস্বরে বলল, আমি সত্যি বলছি, আমি নিবিড়কে ড্রাগ দিইনি। নীরব কিছু বলবে, সার্থক বলে উঠল, প্রীতি, আমি জানি তুই যখন এভাবে দৃঢ় গলায় কিছু বলিস সেটা মিথ্যে হয় না। তোকে একটু হলেও চিনি, তবে বলবো, যদি তুই কিছু জেনে থাকিস সত্যি করে বল। কিছু লুকোস না বোন আমার, এখনো সময় আছে। নিজেকে চেঞ্জ করে ফেল, তুই নিজেকে শুধরে নে। কাউকে তোর পাশে না পেলেও আমি কে পাবি? আমি তোর জন্য। প্রীতি এক নিঃশ্বাসে বলল, নিবিড়ের অসুস্থতার জন্য মা দায়ী। মায়ের ওপর নিবিড়ের সন্দেহ হয়। মা সেটা টের পেতেই সুকৌশলে নিবিড়কে সরানোর প্ল্যান করে, যাতে করে কারো সন্দেহ না হয়। সবাই জানে নিবিড় নিজে থেকেই ড্রাগে আসক্ত হয়েছিল, কিন্তু ওর খাবারে রোজ ড্রাগ দেয়া হয়। তবে এর ফলে অল্প কিছুদিনের মধ্যেই নিবিড় ড্রাগে আসক্ত হয়ে পড়ে। তখন নিজ থেকেই ড্রাগ নিত, আবার খাবারের মধ্যে দেয়া হতো। সেজন্য খুব অল্প সময়ে ও অসুস্থ হয়ে। নীরবের চোখ দুটো রক্ত বর্ণক্ষরণ করে। স্ত্রী হয়ে কি সুন্দর করে গটগট করে বলে যাচ্ছে, অথচ দায়ভার কোনো অংশেই কম না এই মেয়েটার। নীরবের কপালের রক টনটন করছে। রাগের সোজরে প্রীতির গালে চড় দিল, সাথে সাথে বাম হাত দিয়ে অপর গালে। দাঁত কটমট করে বলল নীরব, লজ্জা করছে তোমার? যে মানুষটা তোমাকে পাগলের মতো ভালোবাসত, তার ক্ষতি চোখের সামনে দেখেও চুপ ছিলে। নীরব সম্মতি দিতে। থাপ্পুরে টাল সামলাতে না পেরে প্রীতি দুকদম পিছিয়ে যায়। ঠোঁট কেটে লাল তরল গড়িয়ে পড়ছে। ব্যথায় কপাল কুঁচকে এলো। নিহারিকা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ধপ করে বসে পড়লেন। এর মধ্যে পকেটে থাকা ফোনটা ভাইব্রেট থাকায় কেঁপে উঠল। ইমার্জেন্সি ফোন হতে পারে ভেবে নীরব দ্রুত ফোন বের করে। এতক্ষণে পুলিশ ফোর্স খানবাড়িতে পৌঁছে গেছে, সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ কল হতে পারে। নীরব দুই আঙ্গুলে কপালের ঘামটুকু ছুঁড়ে লেডি কনস্টেবলকে নির্দেশ দিল, ওকে পিকআপে তুলুন, জলদি করুন, আমাকে এক্ষুনি আর্জেন্ট যেতে হবে। এই বলে নীরব বাইরে বেরিয়ে এসে কল তুলল। ওসি অদূরে দরজা বরাবর কলের পুতুলের মতন দাঁড়িয়ে। নিহারিকা বসে চেঁচিয়ে উঠলেন, একে এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরাও, কাল নাগিনী একটা, আমার ছেলেটাকে শেষ করেছে। প্রত্যাশার শরীর উইক লাগছে। কাল রাত থেকে এখন অবধি একটা দানাও কাটা হয়নি। ইচ্ছে স্যাব আছে আপাতত, সব স্বাভাবিক আছে দেখি পেটের ভেতর খিদেই মোচড় দিল। এসব কাহিনী আর ভালো লাগছিল না। প্রীতির দিকে আর চোখে তাকিয়ে বিড়বিড় করল,
আরে বাস, এই অপ্রীতির তো দেখছি কই মাছের জান। এএসপি সাহেবের হাতে দাবাং মার্কা ৩-৩টা চর খেয়েও কেমন দিব্যি দাঁড়িয়ে আছে। আমি হলে তো একটা চরে জ্ঞান হারিয়ে ফেলব। ফাজিল মহিলা একটা, মনে মনে বলে মাথা ঝাড়া দিল। মাথাটা কিঞ্চিত ঝুঁকিয়ে পেটের দিকে তাকালো। কাল থেকে খাওয়া হয়নি। নিজের জন্য না হলেও পুচকোটার জন্য কিছু খাওয়া জরুরি, যাতে করে গায়ে একটু বল পাওয়া যায়। ওপাশে গিয়ে টেবিলের ওপর থেকে ফ্রুটস ছুরি থেকে একটা আপেল হাতে তুলল। চেয়ার টেনে বসে ছুরিটা নিয়ে একটুকো কপেল কেটে মুখে পড়ল। এদিকে লেডি কনস্টেবল প্রীতির হাতে হাত করা পড়াতে এগিয়ে আসে। প্রীতি তৎক্ষণাৎ পিছিয়ে যায়। সার্থকের দিকে তাকিয়ে বলে, ভাইয়া কিছু করো, আমি যাগো না থানায়। ইম্পসিবল। সার্থক বোঝানোর সুরে বলল, প্রীতি, আমি তোর জামিনের ব্যবস্থা করব, তুই এখন ওনাদের সাথে যা, আমি নীরবকে বুঝিয়ে বলবো। প্রীতি পেছাতে থাকে। ৩টা কেস হয়েছে, তার মধ্যে দুটোই প্রত্যাশাকে নিয়ে। প্রীতির নজর গেল চেয়ারে বসে থাকা প্রত্যাশার দিকে। এই মেয়েটাকে শুরু থেকেই সহ্য হয় না, আজ যেন আরও হলো না। মনে হলো যা হচ্ছে সব এর জন্য, এর জন্যই জেলে যেতে হচ্ছে। প্রত্যাশা হাতের ছুরি নামিয়ে রাখল। ধুর, ভালো লাগছে না। এক টুকরো কোনো মতো গিলেছে, মাথাটাও ঝিমঝিম করছে। এর মধ্যে প্রীতি অবাককাণ্ড করে বসল। প্রত্যাশা অল্প দূরত্বেই ছিল, আচমকা ছুটে গিয়ে ছুরি হাতে নিল। কেউ কিছু বুঝে ওঠার আগে প্রত্যাশার গলায় ঠেকাল। প্রত্যাশা হচকাল। রাগে ক্রোধে হিতাহিত জ্ঞান হারিয়ে প্রীতি বলল, জেলের অন্ধকার রুমে আমি থাকব আর তুমি আরামে থাকবে, তা কখনো হতে দেয়া যায়? যায় না। তোমাকে এখন পর্যন্ত কোনো শাস্তিই দিতে পারিনি, বরং তোমার জন্যই আজ আমার এই পরিণতি। প্রত্যাশা ভয় পেল না, চুমকে ঘাড় ঘুরিয়ে তাকালো। মনে মনে বলল, বাবা গো, এক টুকরো আপেলই দেখছি জানের কাল হয়ে দাঁড়ালো। পরপর প্রীতির দিকে মুখটা বাঁকিয়ে ফিসফিস করে বলল, আরে আমি না তোমার বোন হই, তাহলে এমন সতীনের মতো আচরণ করছো কেন? এই মেয়ে এখন বাড়তি কথা বলে সময় নষ্ট করতে চাইছে। তা সুচতুর প্রীতি ঠিক ধরে ফেলল, তাই উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। প্রত্যাশার ডান হাতটা পিছনে শক্ত করে মুচড়ে ধরা। প্রত্যাশা ঝটপট বাম দিয়ে ছুরি ধরা প্রীতির হাত ধরল। কিন্তু প্রীতির শক্তির কাছে প্রত্যাশার শক্তি কিছুই না। একেতেই দুর্বল শরীর, তার উপর না খেয়ে আছে। প্রত্যাশার মাথা তখন থেকেই ঘুরছিল। লেডি কনস্টেবল দুটো হাঁ করে দেখছে কি? দুটো মিলে যদি একজনের সাথে না পারে তাহলে কিসের পুলিশ? আরে বাংলাদেশের পুলিশ। এদের নাকের ডগা দিয়ে আসামি পালাবে, অপরাধ করবে, আর এরা নীরব দর্শকের ভূমিকা পালন করবে। এই ভেবে প্রত্যাশার প্রচণ্ড রাগ হল। নিহারিকা শর্মিলা আর্তনাদ করে উঠলেন। নীলাশার ফোন আসায় রুমে। প্রীতি, পাগলামি করিস না, এই বলে সার্থক এগিয়ে যেতে নেয়। প্রীতি শক্ত কণ্ঠে বলল, ওখানে থাম ভাইয়া, এক পা এগোলে সাথে সাথেই প্রত্যাশাকে শেষ করে দিব। তুই আমাকে ভালো করেই জানিস, আমি নিজেকে সেভ করার জন্য ক্যারাটে থেকে ফাইট সবটাই আয়ত্ত করেছিলাম। আমি অদক্ষ হাতে ছুরি চালাবো না, আমার একটা টানেই যথেষ্ট। তবে প্রত্যাশাকে কিছু কথা বলা জরুরি। কথা শেষ করে ভেতরে পা রাখতেই থমকে গেল নীরব। প্রীতির সব কথাই তার কানে গেল। রাগে মাথায় খুন চাপল তার। মনে হচ্ছে তখন শুট করে দিলেই ভালো হতো। অবশ্য আইন নিজের হাতে তুলে নেয়ার অপরাধ না থাকলে তাই করত। নীরব কদম এগিয়ে চোয়াল শক্ত করে বজ্র কণ্ঠে শুধু বলল, প্রীতি, লেট গো অফ প্রত্যাশা, আই উইল কাউন্ট টু 3। ইফ ইউ ডোন্ট সারেন্ডার আই উইল হ্যাভ নো চয়েস বাট টু শুট। প্রীতি তাকিয়ে দেখে নীরবের রিভলভার তার দিকে তাক করা। হঠাৎ শব্দ করে হেসে উঠল প্রীতি। হাসি থামিয়ে চোখ কুচকে বিদ্রুপ ভরা স্বরে বলল, করো, শুট করো, তবে মনে রাখো যদি হাতটা কেঁপে সামান্য এদিক ওদিক হয়, 19-20-এর হেরফেরেই। থেমে এক পলকে প্রত্যাশার মাথা থেকে পা পর্যন্ত তাকালো। প্রত্যাশার সামনে, প্রীতি পিছনে। পরক্ষণেই বলল, তোমার বউয়ের প্রাণই যাবে, মনে রেখো। প্রীতির কোনো পিছুটান নেই, মরারও ভয় নেই, তাই শুট করার ভয় দেখিয়ে লাভ নেই। জানো নীরব, আমি সবসময় একটা কথা বলতাম, যেদিন আমার ভালোবাসা থামবে সেদিন তোমার নিঃশ্বাসও বন্ধ হবে। আজ মনে হয় সেই দিন এসে গেছে। তোমাকে কিছু করব না, তোমার প্রাণ তো এখন তোমার বউ। সেই প্রাণটাই যদি না থাকে তবে কেমন লাগে বুঝবে। আর তোমার দেয়া থাপ্পড়গুলো হজম করা প্রীতির জন্য খুব সহজ নয়। এই মেয়ের জন্য আমাকে থাপ্পড় খেতে হয়েছে, যাকে কেউ কখনো ভুলেও ফুলের টোকা দেয়নি। সব মিলিয়ে এখন যা হবে সেটা প্রত্যাশার প্রাপ্য। নীরব দাঁত কিরমির করে বলল, তুমি একটা সাইকো। প্রীতি হেসে উত্তর দিল, হয়তো, তবে তোমারই জন্য। ঘৃণায় একদলা থুতু ছুঁড়ে দিল নীরব। সার্থক অসহায় গলায় বলে উঠল, প্রীতি, পাগলামি করিস না, প্রত্যাশাকে ছেড়ে দে। প্রীতি ঠান্ডা স্বরে বলল, সরি ভাইয়া। পরপরই গুলির শব্দে চারপাশ কেঁপে উঠল। সবাই চোখ খিচে বুঝে ফেলে। প্রত্যাশা থমকে গেল, কেঁপে উঠল সমস্ত শরীর। প্রত্যাশার চেয়েও প্রীতির হাইট বেশি। নীরবের নিশানা গিয়ে ঠিক লাগল। প্রীতির কাঁধ থেকে 1.5 ইঞ্চি নিচ থেকে টকবগিয়ে লাল তরল উথলে পড়ছে। ছুরি ধরা প্রীতির ডান হাতটা কেঁপে উঠল। প্রত্যাশা তৎক্ষণাৎ নিজের বাম হাত দিয়ে ছুরিটা আঁকড়ে ধরে। প্রীতি পড়ে যেতে দিয়ে নিজেকে সামলে নেয়। প্রত্যাশা ছুরি ধরে প্রীতিকে পিছন দিকে ধাক্কা দেয়। ছুরিটা ধারালো থাকায় প্রত্যাশার আঙ্গুলের পাতলা নরম চামড়া কেটে রক্ত ঝরতে থাকে। প্রীতির চোখ ঝাপসা হয়ে আসে। পিছনে পড়ে যেতে নিয়ে সার্থক এগিয়ে প্রীতিকে ধরে। বোনকে ধরতেই রক্ত সাদা শার্ট মেখে যায়। নীরব এগিয়ে আসতেই ধুকপুক বুক নিয়ে প্রত্যাশার সামনে এসে দাঁড়ায়। এত রক্ত দেখে মাথা ঘুরতে থাকে। কোনো দিকে না তাকিয়ে সোজা নীরবের বুকের উপর মাথা দিয়ে জাপটে ধরে। জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। নীরব একটা হাত প্রত্যাশার গালে রেখে বলে,
প্রত্যাশা, ডোন্ট প্যানিক, কিচ্ছু হয়নি। প্রত্যাশা 2 হাতে নীরবের পিছনের কাছে শার্ট আঁকড়ে ধরে, চোখ খিচে বুজে রইল। নীরব আলপোছে প্রত্যাশার বাম হাতটা টেনে নেয়, রক্ত ঝরছে। পকেট হাতরে রুমাল বের করে চেপে ধরে, সাদা রুমাল রক্তে ভুজে চপচপ করছে। গল্পটি কেমন লাগলো? আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে কমেন্টে লিখুন। আরও নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।